নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি প্রতিভা বসুর লেখা উপন্যাস বিবাহিতা স্ত্রী। আজ পড়ে শোনাব উপন্যাসটির ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। বাড়িঘরের সেদিন সংস্কার করছিল প্রমীলা। ভাড়ার ঘরের জিনিসপত্র কিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখল, কিছু জড়ো করে রাখল ওই ঘরেরই কোণে একটা টুল পেতে। তারপর উঠোনে ফেলে রাখা তক্তপোষটা এনে পেতে দিল সেখানে। একতলার সামনের ঘর আর হিরণময়ীর ঘরটির জন্য মনে মনে ভাড়াটে ঠিক করেছিল সে। 130 টাকা দিয়ে এত বড় একটা আস্ত বাড়ির দরকার কি তাদের? মিছিমিছি টাকা চিবিয়ে খাওয়া। তার বাবার বাড়ির 3 তলায় 3 তিরিককে 9খানা ঘরে 7 ঘর ভাড়াটে। মাঝের তলার মাত্র 2খানা ছোট ঘরেই তো তার বাবার অত জিনিসপত্র শুদ্ধ দিব্যি কুলি যাচ্ছে। এই উপলক্ষে ছোট দেওর সীমন্তর সঙ্গে তার এক পশলা ঝগড়া হয়ে গেল। কথাটা প্রমীলা ভাঙেনি কারো কাছে, কিন্তু সীমন্ত ঝির মুখে জেনেই তেড়ে এলো। তুমি নাকি ঘর সাবলেট করছো? তা করি আর নাই করি, তোর কাছে কৈফিয়ত দেব নাকি? দেবেই তো, আমাদেরও তো বাড়ি। কার বাড়ি? তোর বাড়ি? হ্যাঁ, আমারও বাড়ি। কাকে জিজ্ঞেস করেছো তুমি? দাদাকে? মাকে? যা যা, বেশি বেশি মুখ নাড়িস নে। খেতে দি, পড়তে দি, থাকতে দি, তাই ঢের মনে করিস। প্রমীলা আপন কাজে ব্যস্ত হল। সীমন্ত গলার শির ফুলিয়ে বলল, রোজ রোজ খাওয়া পড়ার কথা তুলবে না বলে দিচ্ছি, ভালো হবে না। আমার দাদার টাকায় যেমন আমরা খাই, তেমনি তুমিও খাও। তোমার তো আর টাকা নেই, তোমার বাবারও না। আর আমার মার গয়না টাকা সব কে নিয়েছে শুনি? শুনি সে কথা। সব ছেলেমেয়ের মধ্যে এই ছোট ছেলেই হিরণময়ীর অতিশয় অশান্ত, অতিশয় মুখর। এর সঙ্গেই প্রমীলা পেরে ওঠে না। হাতের ঝাঁটা নিয়ে সে তেড়ে এলো। যত বড় মুখ নয় তত বড় কথা তোর। ঘাড় ধরে আজ যদি তোকে আমি বের করে না দিই। করো দেখি, কত বড় সাহস তোমার? করবই তো, হারামজাদা, আজই তোকে বার করব। বুড়ো ঢেঁকি, ভাইয়ের উপর পড়ে পড়ে খাস, লজ্জা করে না? গলায় দড়ি জোটে না? তোমার লজ্জা করে না? তোমার দড়ি জোটে না? আমার কেন লজ্জা করবে? দড়ি জুটবে। আমি কি তোরটা খাই না তোর বাপেরটা খাই? আমার দাদারটা তো খাও। ওরে আমার দাদা রে! প্রমীলা তার মুখের সামনে বৃদ্ধাঙ্গুষ্ঠ এগিয়ে দিল। আমার স্বামীর ঘাড়ে বসে আমার দাড়ি ওপরাস, এই তো তোর মুরদ, বদমাস, বজ্জাত। প্রমীলার বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শিত হাতটি এক ধাক্কায় সবেগে সরিয়ে দিল সীমন্ত। তোমার স্বামী আগে না আমার দাদা আগে, সেটা শুনি। কার অধিকার বেশি? আর বড় তো স্বামী স্বামী করছো। স্বামী যেন তোমাকে কতই পোঁছে। তোমার সঙ্গে কি জীবনে একটাও কথা বলে? না তোমার ঘরের ধার দিয়েও হাঁটে? তোমাকে দেখলে সকলে ঘেন্না করে। তবে রে হতচ্ছাড়া! ধাক্কা খেয়ে দেয়ালে টাল সামলে গায়ের কাপড় কোমরে জড়ালো প্রমীলা। রাগে অধীর হয়ে হাতের ঝাঁটাটাই সে ছুঁড়ে মারল সীমন্তর দিকে। সীমন্ত সরে গিয়ে রক্ষা করল নিজেকে। তারপর সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে বলল, ডাইনি। একেবারে শেষ সিঁড়িতে গিয়ে মুখ ফিরিয়ে বলল, একদিন ঠিক পুলিশে ধরিয়ে দেব। চোর, চোর, চোর। দুদ্দার নেমে এলো প্রমীলা। গলার তীক্ষ্ণ আওয়াজে দেয়াল কাঁপিয়ে সীমন্তর পিঠের উপর অশ্রাব্য কুশ্রাব্য অতিশয় ভয়ঙ্কর সব মন্তব্য ছুঁড়ে মারল, কিন্তু সীমন্তকে ছুঁতে পারল না। দরজা খুলে সে ততক্ষণে বড় রাস্তার মোড়ে পৌঁছে গেছে। সেই ঝাল খানিকক্ষণ শাশুড়ির উপর ঝেড়ে প্রমীলা উপরে উঠে সোজা সুনির্মলের ঘরে এলো। সুনির্মল আজকাল অভি সীমন্তর ঘরে চলে এসেছে। অভি তো নেই, সীমন্ত নিচে মার কাছে থাকে। সুনির্মলের একলা ঘরের ঘুম অবিশ্যি প্রায়ই আলোড়িত করে প্রমীলা, কিন্তু তবু তো একটার সময় দরজা বন্ধ করে নির্জন হতে পারে সে।
সারা রাত তো আর চেঁচাতে পারে না, ঈশ্বরের দয়ায় ঘুম তার বেশি। সেই ঘরে এসে প্রমীলা তছনছ করল সব। বিছানা তুলে নিয়ে গেল নিজের ঘরে। কাগজপত্র, বই টই সব রাগের চোটে ফেলে দিল মেঝেতে। হ্যাঙ্গারে ঝোলানোর শার্ট কোটের আর কোনো হাল রাখল না। যত রাগ তার স্বামীর উপরেই ফুটতে লাগল। ইহ, স্ত্রীর সঙ্গে শোবেন না বাবু, শোবে শোবে শোবে, এক ঘরে থাকবে না? থাকবে থাকবে থাকবে। পৃথিবী শুদ্ধ সবাই থাকে, আর সে থাকবে না? সীমন্তর কথায় মনের কোনো তারে আঘাত লেগেছে তার। আলাদা সই বলেই তো এত বড় কথাও বলে গেল। পোছে না? পোছা না পোছার তুই কি বুঝলি রে হারামজাদা? টাকা করি তোকে দেয় না তোর মাকে দেয়? না দিলে সেটা 5 জনে মেনেই নেয়? বাবা তো বলেইছেন, আর কিছু বজ্জাতি করে দেখুক না বাছাধন, একেবারে পথে বসিয়ে ছাড়ব না। কেন, মাইনের টাকা এনে সেদিন নিজের কাছে রেখে দিয়েছিল না? তারপর কি হলো? পারল প্রমীলার সঙ্গে? প্রমীলার হয়ে যজ্ঞেশ্বর ইংরেজিতে তক্ষুনি চিঠি লিখে দিলেন না আপিসে? আর সেই চিঠি দেখেই তো ভয়ে এইটুকু। তার ক্রুদ্ধ হাতে ঠেলা লেগে ওয়ার্ড্রোবের উপর থেকে চিনিমাটির একটা ফুলদানি পড়ে গিয়ে ভেঙে চুরচুর হয়ে গেল। অ্যাটাচি কেসটা উল্টে পড়ে তার মুখ খুলে হাঁ হয়ে ছড়িয়ে গেল সব জিনিস। বিছানার তোষকের তলা থেকে বেরিয়ে কতকগুলো কাগজ উঠতে লাগলো বাতাসে। 2খানা চিঠি এলোমেলো জিনিসপত্রের ফাঁকে চুপচাপ শুয়ে আছে নিরিবিলি। একখানা খাম সাদা আর একখানা নীল। সব ভুলে চিঠি পড়তে বসল প্রমীলা। 2খানা খামের ওপরেই বাংলা পরিষ্কার হাতের লেখায় সুনির্মলের নাম, ঠিকানাটা ইংরেজিতে। নিজের মার হাতের লেখা তার চেনা উচিত ছিল, কিন্তু মনের কোথাও সে কথা নেই বলেই ধরতে পারল না। নীল খামের ভেতর থেকে টেনে বার করল শকুন্তলার চিঠিটা, তারপর এক নিঃশ্বাসে পড়ে ফেলল। পড়তে পড়তে তার সাদা মুখ লাল হলো, দাঁতের সঙ্গে দাঁত আটকালো, নাকের বাঁশি ফুলতে লাগলো আর নিবতে লাগলো। চিঠিটাকে দুমড়ে মুচড়ে পা দিয়ে মারিয়ে থুতু ছিটিয়ে একাকার করে দিল। তারপর পড়ল সুধাময়ীর চিঠি। সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের পুতুলের মতো লাফে উঠে দাঁড়ালো, দৌড়ে নিচে এলো, আবার উপরে উঠল, তারপর যেমন ছিল ঠিক তেমনি চাকর নিয়ে বেরিয়ে এলো রাস্তায়। বড় রাস্তার মোড়ে এসে একটা ট্যাক্সি নিল। সুধাময়ী বললেন, পেয়েছ? সুনির্মল বলল, না। দেখো দেখো, ভালো করে দেখো। আমি আর পারছি না। যদি সেসব নাই পাও তবে আমার যা আছে সব নাও। ছি, না না, ছি নয়, তোমাদেরই তো জিনিস, তোমরা ছাড়া আর কে আছে আমার, কি আছে? আপনি ভালো হয়ে উঠুন, তারপর সব হবে। সুনির্মল আলমারির পাট বন্ধ করল, আর ওই পাতলা শরীরের সমস্ত শক্তি একত্র করে খাট থেকে চাদর ঠেলে নেমে এসে দাঁড়ালেন সুধাময়ী। তোমার তো নিজের হাতে নিতেই যত সংকোচ, আমি দেব। আমার জিনিস আমি তোমাকে ভালোবেসে দেব, সব দেব। যাবার আগে এই একটা মাত্র আকাঙ্ক্ষা আমাকে পূরণ করতে দাও তোমরা। আয় রাখাল, আয়, তোরটাও তোকে দিয়ে দিই। এতক্ষণে সম্পূর্ণ মানুষটিকে দেখতে পেল সুনির্মল। আঁচল এলিয়ে পড়েছে, মাথার কাপড় খসে গেছে, পাগলের মতো উদ্ভ্রান্ত চোখ, ঠোঁটের 2 কষে দগদগে ঘা। চুলগুলো এত পাতলা যে মাথার মসৃণ অংশ সাদাটে হয়ে হয়ে বেরিয়ে পড়েছে, পায়ের পাতা ফেটে ফেটে চৌচির। সুনির্মলের মনে হলো দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। শিহরিত হয়ে সে মুখ ফিরিয়ে দাঁড়ালো। সুধাময়ী ঝনঝন করে আলমারি থেকে একটার পর একটা মূল্যবান সঞ্চয় ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলেন মেঝেতে। পাপ, পাপ, সব পাপ, সব আজ দূর করে দে রাখাল। মামির কাণ্ড দেখে রাখাল তাজ্জব হলো, এগিয়ে এসে জাপটে ধরল তাকে। তুমি করছো কি? পাগল হয়ে গেলে নাকি? ছাড়, ছেড়ে দে। সুধাময়ীর গায়ে যেন প্রচণ্ড শক্তি ঢেলে দিয়েছে কে। এক ঝাপটায় রাখালকে সরিয়ে দিলেন।
দরজার পুরনো কাপড়ের পর্দা নড়ে উঠল জোরে। একটা ঝড়ের বেগে ঘরে ঢুকল প্রমীলা। একসঙ্গে 3 জন মানুষ চমকে উঠে স্তব্ধ হয়ে গেল। তবে রে, এই এই হচ্ছে তোমাদের? একটা ক্রুদ্ধ জানোয়ারের মতো সে ঝাঁপিয়ে পড়ল সুনির্মলের উপরে। জোচ্চোর, নির্লজ্জ, শাশুড়ির সঙ্গে শাট করে তুমি চুরি করতে এসেছো এখানে? আর তুমি মা, তুমি মরে যাও না কেন? কেন মরো না? 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, শেষে তুমি জামাইয়ের সঙ্গে। ছি! চুপ! একেবারে গর্জে ছুটে এগিয়ে এসে মেয়ের গালে এলো পাথারি চড় মারতে লাগলেন সুধাময়ী। অনেক অনেক আমি সহ্য করেছি, আর না, আর না, আর আমি পারবো না, পারবো না, পারবো না। তার গলার সুতীক্ষ্ণ আওয়াজ এই ঘরের দরজা জানালা পর্দা ভেদ করে অন্যান্য ঘরে গিয়ে পৌঁছল। সেই সব ঘরের সচকিত অধিবাসীরা ছুটে এলো চারদিক থেকে স্রোতের মতো। সকলকে পাশ কাটিয়ে কেমন করে কখন যে সুনির্মল বেরিয়ে এলো রাস্তায়, নিজেই যেন টের পেল না। পানা পুকুর, ভাঙা ঘাট, পোড়ো বাড়ি, এ ধারটা নেহাতি গ্রাম। ঘনিয়ে আসা সন্ধ্যার ঝাপসা আলোতে পকেট থেকে দেশলাই বার করে একটা সিগারেট ধরালো। উদ্ভ্রান্ত শ্রান্ত মনের উপর একটা অপরিসীম বেদনাবোধ আচ্ছন্ন করল তাকে। এই মাত্র কোথা থেকে এলো, কি অবস্থা থেকে কাপুরুষের মতো সকলের অলক্ষ্যে পালিয়ে এলো, নাটকের চরম নিষ্পত্তি পর্যন্ত কেন সে দাঁড়িয়ে থাকল না, বীরের মতো মুখোমুখি হয়ে রক্ষা করল না দুর্বল পক্ষকে, সব কথা মুছে গেল মন থেকে। মনের উপর স্পষ্ট প্রত্যক্ষ হয়ে শুধু সুধাময়ী ভেসে রইলেন। যে মহিলার হাতে ঘা, পায়ে ঘা, ঠোঁটে ঘা, মাথায় টাক, এই বীভৎস রোগের জন্য যিনি 1 তিল দায়ী নন, এই পাপের জন্য ফলভোগ যার নিতান্তই ঈশ্বরের অবিচার। সত্যিকারের দুঃখ কি, দুঃখের অস্তিত্ব কত দুর্বিষহ, তা যেন প্রত্যক্ষ করল সুনির্মল। মনের মধ্যে তার এই বোধ জাগল যে নিজেরটাই সবচেয়ে বড় নয়, পৃথিবীতে আরও আছে, আরও অনেক অনেক। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাস স্টপে এসে অপেক্ষা করতে করতে, বাসে রেক্সিনের ছেঁড়া গদিতে বসে থাকতে থাকতে সমস্তটা সময় একটি কথাই ভাবল সে। তারপর এক সময় নিজেকে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। এখানে সে কেন এসেছে, কি চায়, কোথায় যাবে, গেলেই বা কি হবে? শরীর এলিয়ে এলো, মাথা ঝিমঝিম করল, পা টলতে লাগল। না, আর সে দাঁড়াতে পারছে না, আর সইতে পারছে না নিজের ভার। এবারে বিশ্রাম। সেই বিশ্রাম আছে সেখানে, সেই নির্জনে, স্বজন বিরহিত পাটনা শহরের সেই প্রান্তরে, বকুলতলার ছোট্ট কোয়ার্টারের অন্তরে। সুনির্মল পকেট থেকে মানিব্যাগ বার করে তার গহ্বরে উঁকি মারল। তারপর স্টল থেকে একটি টাইম টেবিল কিনে এনে কোনো চায়ের দোকানে গিয়ে বসল। প্রমীলা বাড়ি পৌঁছল প্রায় রাত 10টায়। কড়া নাড়ার শব্দে হিরণময়ী তাড়াতাড়ি সীমন্তকে তুলে দিলেন। সুনির্মল এখনো বাড়ি ফেরেনি। মনে মনে সেই উদ্বেগে চুপচাপ অন্ধকার ঘরে জেগেছিলেন তিনি। 2 দিন থেকে মাথায় তার অসম্ভব যন্ত্রণা হয়েছে। শরীর এত খারাপ যে চোখ চাইতেও পরিশ্রম। বিরক্ত মুখে উঠে দাঁড়িয়ে আলো জ্বালল সীমন্ত। গজগজ করল আপন মনে, আবার এসেছে কেন মরতে? দরজা আমি খুলে দেব না। যখন খুশি তখন বাপের বাড়ি যাবেন, যখন খুশি ফিরে আসবেন, আর আমরা তো সব মাইনে করা গোলাম আছি বাড়িতে। কেন, চাকর নিয়ে গেছে কেন? ও জানে না যে নিবারণ না থাকলে রান্না হবে না? আমরা খাবো কি সে চিন্তা নেই? নিজের ঝিটিকে তো আবার সোহাগ করে ছুটি দেওয়া হয়েছে। সীমন্তর এত কথায় উত্তক্ত হলেন হিরণময়ী। ঈষৎ রাগ করে বললেন, কি বকর বকর করছিস তখন থেকে? শিগগির যা, তোর দাদা এসেছে। দাদা? দাদা এখনো বাড়ি আসেননি? কখন এলো?
আমি তো সেই থেকে জেগে আছি। ও, তাড়াতাড়ি ঘর থেকে বেরোলো সীমন্ত। এতক্ষণে তার মনে হলো রাত 10টায় আর বাপের বাড়ি থেকে ফিরে আসবে না বৌদি। মুখের বিরক্তি রেখা মুহূর্তে মুছে গেল। দরজা খুলতেই ঝংকার দিল প্রমীলা। করছিলি কি এতক্ষণ? মরেছিলি সব? কখন থেকে কড়া নাড়ছি, কানে আর যায় না? না না। সীমন্ত তৎক্ষণাৎ অ্যাবাউট টার্ন করল। ফিরে এদিকের দরজার কাছে এসে বলল, রাত 12টায় পাড়া জ্বালাতে আসবে বলে সব বসে থাকবো কি না? এত তো ভালোবাসার বাপের বাড়ি, কি করে জানবো যে সেখানে তোমার একটা রাতও জায়গা হয় না? প্রমীলার সঙ্গে নিবারণ ছাড়াও আর একজন বুড়ো মতো লোক এসেছিল, তার বাবার কর্মচারী। প্রমীলা বিদায় দিচ্ছিল তাকে। সীমন্তর কথা শুনে সেই বিদায় তার শেষ হলো না। চিরবিরিয়ে দরজার কাছে লাফিয়ে এলো। বেরো বেরো হতচ্ছাড়া আমার বাড়ি থেকে, ঝেঁটিয়ে বিদায় করব সব আপদ। সীমন্ত ততক্ষণে ঘরে গিয়ে ছিটকিনি তুলে দিল। উপরে উঠে এলো প্রমীলা। সীমন্তর সঙ্গে এখন কথা কাটাকাটি করবার মতো মনের অবস্থা নেই তার। সেমিজের মধ্যে শকুন্তলার চিঠি খড়খড় করছে। এ আগুন না নেবা পর্যন্ত তার শান্তি কই। সুনির্মলের সঙ্গে একটা বোঝাপড়া করবার জন্যই এখন তার সমস্ত মন উন্মুখ হয়ে আছে। এমনিতেই আসতে কত দেরি হয়ে গেল, উপায় ছিল না। সেই যে মেয়ের সঙ্গে ঝগড়া করে সুধাময়ী অজ্ঞান হয়ে পড়েছিলেন, জ্ঞান হলো এই একটু আগে। ততক্ষণে তার রাখালকে তাড়াতে হয়েছে ঘাট ধরে, দরজা বন্ধ করে সিন্দুকের আনাজ কানাজ খুঁজতে হয়েছে গয়নার জন্য, তারপর অপেক্ষা করতে হয়েছে মার জ্ঞান না হওয়া পর্যন্ত। সিন্দুকের চাবি না আটকে তো আর আসতে পারে না। চাবি ঘোরাবার কৌশলটা জানা ছিল না তার। এত রাত্রিরে অত সোনা বুকে নিয়ে আজ হয়তো আসতই না সে, কিন্তু আসতেই হলো। সুনির্মলের মুখোমুখি হবার জন্যেই আসতে হলো। তাছাড়া হয়তো আরও একটু কারণ ছিল। হয়তো যজ্ঞেশ্বরের অনুপস্থিতিতেই ও বাড়ি ত্যাগ করতে চেয়েছিল সে। কিন্তু কোথায় সুনির্মল? না ঘরে, না ছাতে, না বাথরুমে, না কলতলায়। মায়ের কাছে লুকিয়েছে নাকি কচি খোকা? দুম দুম করে আবার তক্ষুনি নেমে এলো নিচে। হিরণময়ী শুয়ে আছেন মেঝেতে, খাটের উপরে সীমন্ত। অত বড় মানুষটাকে তাহলে কোথায় লুকালো এরা? হিরণময়ী ক্লান্ত গলায় বললেন, সোনু এখনো বাড়ি ফেরেনি। ফেরেনি? না। আপনি ঠিক বলছেন? মিথ্যে বলে কী লাভ? তবে মিনসে গেল কোথায়? যেন জ্বলতে জ্বলতে বেরিয়ে এলো সে ঘর থেকে। খড়খড় করে আবার উঠে এলো উপরে। না, শান্তি নেই, স্বাস্তি নেই। ঝগড়া না করা পর্যন্ত কোনো সুখ নেই তার। বুকের ভেতর থেকে থেকে আগুন জ্বলে উঠছে, হিংসার আগুন, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হৃদয়। সেমিজের মধ্যে হাত গলিয়ে বার করল চিঠিটা। মোচড়ানো, দুমড়ানো, থুতু মাখানো চিঠি। কি ভেবে এ চিঠি সে ফেলে দেয়নি, তুলে নিয়েছিল আবার। প্রমাণ কি কেউ নষ্ট করে? এমন রাত আর কাটেনি প্রমীলার জীবনে। কোনো দিন কোনো কারণেই এমন হয়নি যে কিছুতেই তার ঘুম এলো না। শেষের দিকটায় মেজাজ এমন আগুন হলো যে ওই গভীর রাত্রিরে এলোপাথারি লাথি মেরে কুঁজোটা ভেঙে ফেলল। আলনায় ধুতি শাড়ি ছিঁড়তে লাগলো দাঁত দিয়ে। সুনির্মলের জামা জুতোগুলো ছুঁড়ে ফেলে দিল বাইরে। তবু তার রাগ প্রবোধ মানল না। দাঁতে দাঁত ঘষে কেবল ভাবতে লাগলো, এবার কি করি, কি করি। রাগের চাপে মুখ চোখ তার লাল হয়ে উঠল। ঘর থেকে ছাদ, ছাদ থেকে নিচে, নিচে থেকে উপরে, এই করে করে শেষে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। পরের দিন বেলা 9-10টার সময় যজ্ঞেশ্বর এলেন মেয়ের সঙ্গে দেখা করতে। বাড়ি ফিরেছেন ভোরবেলা। এসেই কালকের হুলস্থুলের একটা বর্ণনা শুনেছেন ঝির কাছে, তাই সঠিক খবরের জন্য ছুটে এসেছেন এখানে। প্রমীলা সবে ঘুম ভেঙে উঠে বসেছে তখন। কাল দুপুরের সেই ছড়ানো ছিটানো জিনিসপত্রে, জামাতে, জুতোতে, কাগজের কুচিতে ঘর এক হাঁটু। সেদিকে তাকিয়ে
ঝিয়ের অনুপস্থিতিটা অসহ্য হলো। রাগে চিরচির করে উঠল শরীর। মাগে কি মরেছে নাকি? 3 দিনের নাম করে 5 দিন হয়ে গেল, আসবার নামটি নেই। একবার আসুক না, মুখে নুরো জেলে বিদায় করব না। ঝিয়ের বদলে নিবারণ এসে দাঁড়ালো পর্দার ফাঁকে। সঙ্গে সঙ্গে রাগটা নিবারণের উপরেই পড়ল তার। আবার তুই মরতে এসেছিস কেন? তোরা কি আমাকে একদণ্ড শান্তিতে টিকতে দিবি নে? নিবারণ ভীতু গলায় বলল, বেলা হয়েছে অনেক, এবার বাজারে না গেলে যে কিছু পাবো না। ও, বাজারে যেতে হবে কেন শুনি? কালিয়া কোরমা রেঁধে আজ কাকে পিণ্ডি গেলাবে? কাল আপনার সঙ্গে দমদম চলে গেলাম, রাত্রিরে আর উনুনি ধরেনি। ছোটবাবু আগ করছিলেন, তবু তেনি মেসে হোটেলে খেয়ে আসতে পারেন, কিন্তু মা। বারুদ জ্বলল। বুড়ি মাগির পেটের জ্বালা উঠেছে বুঝি? আর তুই এসেছিস তার মুক্তার হয়ে সাউথিরি করতে। ওরে আমার বন্ধু রে, বেরো বেরো বলছি এখান থেকে। আমার বাড়িতে আজ থেকে আর কারো পাত পড়বে না, এই আমি বলে রাখলুম। ওদের বলে দিস সে কথা, আর তুইও জেনে নিস। যা। ক্ষুণ্ণ মনে ফিরে যাচ্ছিল নিবারণ। প্রমীলা আবার ডাকল তাকে। শোন, ওই মুখ পোড়া হতচ্ছাড়া ছোঁড়াটাকে এক্ষুনি চলে যেতে বল, আমি যেন আর তার মুখ না দেখি। আলমারি থেকে একটা সিকি বার করে ছুঁড়ে মারল। এই নে, আমার জন্য 4 আনার কচুরি জিলিপি এনে দে। কচুরির সঙ্গে বেশি করে তরকারি আনবি। তাড়াতাড়ি আসবি। আগে দুধের কড়াটা উপরে রেখে যা। বাড়িতে তো আর বেড়াল কুকুরের অভাব নেই। ব্যস্ত সমস্ত হয়ে যজ্ঞেশ্বর ঢুকলেন ঘরে। কি রে প্রেমী, কি হয়েছে রে কাল বাড়িতে? ও মা, তুমি এসে গেছো? কখন এলে? বাপকে দেখে মুখের ভাব নিমেষে বদলে গেল প্রমীলার। দুহাতে বিছানা বালিশ সরিয়ে বসতে দিল তাড়াতাড়ি। সে আর বলো না, সে সব কুকীর্তির কথা শুনলে তুমি কানে আঙুল দেবে। কি কি কথা? নিজেদেরই কেচ্ছা, নিজেদের ঘরেই কলঙ্ক, কি আর বলবো। প্রমীলা গুছিয়ে বসল। আগে মার কাণ্ড শোনো, তারপর জামাইয়েরটা শুনো। চোখ ঘুরিয়ে, মুখ ঘুরিয়ে, রং চড়িয়ে আদ্যপান্ত সমস্ত ঘটনাটি ঘণ্টাখানেক ধরে বিবৃত করল সে। আর সব শুনে কতক্ষণ থ হয়ে রইলেন যজ্ঞেশ্বর। অনেকক্ষণ পরে বললেন, দেখি সেই চিঠি। প্রমীলা বিছানার তলা থেকে শকুন্তলার আধ ছেঁড়া চিঠিটা বার করে হাতে দিয়ে বলল, দেখো, বেশ্যামাগির ঢলানি দেখো। এক পলকে চিঠিটা শেষ করে যজ্ঞেশ্বর বললেন, আর তোর মারটা? মারটা কোথায় ফেলেছি খুঁজে পেলাম না। রীতিমতো রেগে উঠলেন যজ্ঞেশ্বর। তবে এটা দিয়ে আমার কোন শ্রাদ্ধ হবে? সেটাই তো আমার দরকার। মুখ ভার করল প্রমীলা। শাশুড়ি জামাইয়ের কাছে লিখেছে সেটাই বেশি গর্হিত, না একটা ছুকরি একজন? নে নে, চুপ কর। ওসব থাকেই পুরুষের, অত ঘ্যান ঘ্যানে হলে চলে না। উঠে দাঁড়ালেন। তাহলে সোনাগুলো তুই নিয়ে এসেছিস সব? ভারী মুখ আরও ভারী করে প্রমীলা জবাব দিল, হ্যাঁ। কেন? কেন আনবো না? তোমার তো ঘরের শত্রু বিভীষণ। মাই যেখানে লোক ডেকে আনে চুরি করাতে। বেশ, এবার তো আমি এসেছি, এখন দিয়ে দে। না, ও আমার কাছেই থাক। মানে? যজ্ঞেশ্বর ভুরু কুঁচকে মেয়ের দিকে তীর্যক দৃষ্টি হানলেন। হ্যাঁ, আমার কাছেই রাখবো। তোর কাছে রেখে কি জেলে যাবি? না, জেলে যাব কেন? এখন তো সব সোনারিটি করে ফেলেছ, কে চিনবে এগুলো কবে কার গয়না ছিল? যদি সুনির্মল জিজ্ঞেস করে এত সোনা পেলি কোথায়? করবে না। করবে না তুই জানিস? হ্যাঁ, আমি জানি করবে না। এসব সে দেখবেই না। দেখবে দেখবে দেখবে। দাঁতে দাঁত ঘষলেন যজ্ঞেশ্বর। আমি বলছি দেখবে। আমি জানি দেখবে না। সে ঘরেই কম আসে, তার উপর আলমারি তো কোনোদিন খোলে না।
আমার কি কাপড় আছে, কি গয়না আছে, কত টাকা আছে, কিছুই জানে না সে। জানতে তার ইচ্ছেও নেই। যজ্ঞেশ্বর দুপা এগিয়ে এলেন, রূঢ় গলায় বললেন, তবুও ওগুলো আপাতত আমার কাছেই রাখতে হবে তোমার। প্রমীলা কাঁদো কাঁদো হয়ে বলল, কেন? ওসবের অধিকার একা তোমার নয়। তবে কার? অত কথার আমার সময় নেই, শিগগির দে। আমার শাশুড়ির গয়না একা আমার নয়? না। এবার মেয়ের আঁচল থেকে চাবি ছিনিয়ে নিলেন যজ্ঞেশ্বর। প্রমীলাও সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়ল বাপের গায়ের উপর। না না, আমি দেব না, দেব না, দেব না। এক ধাক্কায় মেয়েকে ফেলে দিয়ে চাবি নিয়ে আলমারি খুললেন যজ্ঞেশ্বর। প্রমীলা চিৎকার করতে যাচ্ছিল, চোখ পাকিয়ে বললেন, চুপ! গলার আওয়াজ এক ফোঁটা বার করবি তো এখনই পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেব। তুমি চোর না? তোমাকে ধরিয়ে দিতে পারি না আমি? চোরের আবার অত গলা? হাতের উল্টো পিঠে ঠাস করে একটা চড় মেরে মেয়ের মোটা ফর্সা মাংসলো গাল লাল করে দিলেন। হারামজাদি, আমার মুখের উপর এত বড় কথা? ভেবেছিস আমি তোর ওই মিনমিনে কাপুরুষ অপদার্থ স্বামীটার মতো ভীরু, বোকা, হাঁদা? মেয়েদের গায়ে দূরে থাক, বউয়ের গায়েও হাত তুলতে ভয় পায়, লজ্জা পায়। গায়ের ছাল ছাড়িয়ে লঙ্কা বাটা ঘষে দেবো আমি তোমাকে, যদি আর একটা কথা মুখে মুখে বলো। প্রমীলা রুদ্ধ রোষে দৌড়ে গিয়ে দেয়ালে ঠং ঠং করে কপাল কুটতে লাগল, কিন্তু সাহস পেল না বাপের কার্যকলাপে বাধা দিতে। যজ্ঞেশ্বর আলমারি খুলে ওই কোণ থেকে শাড়ি ব্লাউজের 7 পরতের আড়াল থেকে বের করে নিয়ে এলেন গয়নার বাক্স। দরজা ভেজিয়ে ডালা খুলে দেখলেন সব ঠিক আছে কিনা, আর দেখতে গিয়েই তাজ্জব হয়ে গেলেন। রাখালের মার 13 ভরির চিকটা চুপচাপ শুয়ে আছে ন্যাকড়া জড়িয়ে। একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন কপালকোটা কন্যার দিকে, তারপর ঝড়ের বেগে বেরিয়ে গেলেন ঘর থেকে। প্রমীলা বাপের চলে যাওয়ায় ঝরঝরে মোটরের আওয়াজ শুনতে শুনতে মেঝেতে লুটিয়ে পড়ে চাপা চাপা বুক ফাটা আর্তনাদে বিদীর্ণ হতে লাগল। এদিকে নিচের ঘরে শেষ রাত্রি থেকে বেহুঁশ জ্বরে মূর্ছার মতো পড়ে রইলেন হিরণময়ী। 7 সকালে ঘুম ভেঙে উঠেই সীমন্ত যে কোথায় চলে গেল তার কোনো ঠিকানা রইল না। অনেক বেলায় ঝাপসা ঝাপসা কি চিন্তা যেন অর্ধচৈতন্য হিরণময়ীর মগজের মধ্যে স্রোতের মতো বয়ে বয়ে যেতে লাগল। যেন স্বপ্নের ঘোরে কাকে খুঁজলেন, কাকে হারালেন, কাকে না পেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। ভোর হলো। ট্রেনের জানলা দিয়ে বারুদগন্ধ শীতল হাওয়া ছড়িয়ে পড়ল কামরার মধ্যে। একটুখানি শীতের কামড়, শরতের আদর। কোটটা খুলে রেখেছিল সুনির্মল, আবার চাপাচুপি দিয়ে বসল। তারপর সিগারেট ধরালো একটা। যাত্রী ঠাসা কামরায় কয়েকবার দৃষ্টি পরিভ্রমণ করালো। এখনও ঘুমের অন্ধকার কাটেনি সেখানে। চাদর মুড়ি দিয়ে এঁকে বেঁকে বিচিত্র ভঙ্গিতে শুয়ে আছে সব। ধীরে ধীরে সোনালি রোদ আলো ফেলল আকাশে। ম্যাজেন্টা রঙে ভরে গেল মাঠ, ঘাট, বনবাদার, পাহাড়ের আনাজ কানাজ। সুনির্মল টাইম টেবিলের পাতা উল্টালো। তাহলে সত্যি এলাম। বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল। কাল রাত্রিরে বৃষ্টি হয়েছিল। টেলিগ্রাফের তারে তারে বিন্দু বিন্দু জল ঝুলে আছে মুক্তোর মতো। দুপাশের খানা ডোবা টলটল করছে বাদামি জলে। দূরে পাহাড়ের উপর দিয়ে একটা কাক উড়ে গেল। এক ঝাঁক নাম না জানা পাখি উড়ল আকাশে। লাল রোদ হলদে হলো। কামরার আলোটা মরার মতো ফ্যাকাশে চোখে তাকিয়ে থাকতে থাকতে দপ করে নেবে গেল। গাড়ির গতি ঝিমিয়ে এলো। পরিষ্কার ঝকঝকে ছোট্ট স্টেশন। অল্প কয়েকজন যাত্রী নামল এখানে। একটু গোল উঠল। যে যার গন্তব্যে যেতে যেতে যতটুকু জাগরণ, তারপর আবার চুপ। সুনির্মলও নামল, কিন্তু দাঁড়িয়ে রইল কি ভেবে। হঠাৎ যেন বুঝে উঠতে পারল না এরপরে তাকে কি করতে হবে।
নিজেকে কেমন তার অত্যন্ত অপরাধী মনে হলো, অত্যন্ত স্বার্থপর। সত্যি তো, যাকে সম্মান দিতে পারে না, মর্যাদা দিতে পারে না, ঘর সংসার স্বামী সন্তান অধিকার কিছুই দিতে পারে না, তার কাছে আজ তবে কি সম্বল নিয়ে গিয়ে দাঁড়াবে সে? নিজের রিক্ততা ভরে নেবার কি যুক্তি আছে তার জীবনে? মিছিমিছি আরও তাকে ব্যর্থতার ভারে অবনত করা, নিজের জ্বালা জুড়োতে এসে তাকে জ্বালানো। ছি! ছটফটিয়ে পায়চারি করতে লাগল স্টেশনের এ মাথা ও মাথা, বিবেকের সঙ্গে লড়াই করল। তারপর কখন বিশ্রামাগার লেখা ঘরের সামনে এসে দাঁড়াল। হৃদয় কি যুক্তির বশ, বিবেকের বশ? ভেতরে গিয়ে হাত মুখ ধুতে ধুতে অনুভব করল সেই কথা। আস্তে আস্তে মন শান্ত হলো একটু। কেলনারে এসে চা খেয়ে আরাম পেল শরীরে। ততক্ষণে সামান্য বেলা বেড়ে তাপ উঠল ভোরের হাওয়ায়। শহর সচল হলো। একটা ট্যাক্সি নিয়ে সে রওনা হলো শকুন্তলার বোর্ডিংয়ের দিকে। সারা সপ্তাহ স্কুল ঠেঙিয়ে এই তো একটা রোববার। চায়ে চুমুক দিতে দিতে আলস্য ভাঙছিল শকুন্তলা। শীতের শিরশিরানি নিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া পর্দার উপর বয়ে গেল ঢেউ হয়ে। বেড কভারটা টেনে গায়ে তুলে দিল আলতোভাবে। মনটা উদাস হয়ে উঠল। টুপটাপ শিশির ঝরছে বকুলের পাতা থেকে। একটা ঝুমকোলতা এসে নুয়ে পড়ছে জানালায়। অজস্র ফুল ধরেছে। নরম মিষ্টি গন্ধে ভরে গেছে হাওয়া। আশ্চর্য! এই লতাটা কিন্তু কেউ বোনেনি, কেউ যত্ন করেনি, আপনা থেকেই জন্ম নিয়েছে কবে। নিজে নিজেই বড় হয়ে ঢেকে ফেলেছে এই পায়ের তলার পশ্চিমের জানালা। আরও এক ভাদ্রের কথা মনে পড়ল তার। ঠিক এমনই এক লতা গাছ বেড়ে উঠেছিল জানালায়। শকুন্তলা কলেজ থেকে নিয়ে এসেছিল চারাটি। পরে একটা ভাঙা কাঠের বাক্স ভর্তি মাটি আনিয়ে বুনে দিয়েছিল। বৌদি চা দিতে দিতে বললেন, ও সোনুদা, যাবার আগে আমাদের বাগান দেখে যেও কিন্তু। বাগান? হ্যাঁ, কুন্তির জানালার তলায়, মেথর প্যাসেজে। উটকামন্ডের বোটানিক্যাল গার্ডেনের নাম শুনেছ তো? তারপরেই এই বাগান। লাফিয়ে উঠল সুনির্মল। কোথায় কোথায়? কই কই? কি আশ্চর্য! এত বড় খবরটাই এতক্ষণ বলনি? মুখ ভার করে কুন্তি বলল, বেশ, অত ঠাট্টার কি? ফুল যখন ফুটবে তখন দেখব কেউ চায় কি না। সুনির্মল দৌড়ে এক পাক ঘুরে এলো। ফুটবে কি? ফুটেছেই তো, গন্ধে ভরে আছে বাড়ি, পাচ্ছ না? কাকটা মোহিত হয়ে ঠুকরোচ্ছে দেখলুম। কাকে ঠুকরোচ্ছে? চায়ের বাটি ফাটি ফেলে কুন্তি ছুট গিয়ে দেখল তার অত সাধের গাছটির আর অস্তিত্ব রাখেনি বর্বর বায়সপ্রবর। বর্ষার গাছ মাটিতে জলেতে দুদিনেই দিব্যি তকতকে ডাল ছেড়েছিল। লম্বা ঠোঁটে গোড়া শুদ্ধ উপড়ে ফেলেছে তাকে। হুস হুস করে কাক তাড়িয়ে মাটি থেকে আলগা এলানো লতাটি হাতে নিয়ে একেবারে কেঁদে ফেলল সে। আর তার পরের দিন বিকেলে ট্যাক্সি ভর্তি ফুলের টব নিয়ে এসে হাজির সুনির্মল। নাও, কত গাছ তোমার চাই। এর কিছুদিন পরেই মারা গেলেন রাজেনবাবু। দেখতে দেখতে যা ছিল দৈনন্দিন তা হয়ে উঠল স্মৃতি। আলোতে হাসিতে আনন্দে ঝলমলে সুরেলা দিনগুলো কোথায় মিলিয়ে গেল হাওয়া হয়ে। একটা ভোজবাজি হয়ে গেল। মাত্র একটা মানুষ চলে গেলেন শুধু হাতে পায়ে, আর অমনি একেবারে উল্টে গেল বিশ্ব সংসার। একটা মানুষ এমন দামি ছিলেন আমাদের এতগুলো জীবনের পক্ষে। ভাবতে ভাবতে শকুন্তলা অবাক না হয়ে পারল না। আর তারপর এই তো মরা মাটি খুঁড়ছে সেই সুখ স্মৃতির কয়েকটি মঞ্জুরি নিয়ে। এই কি জীবন? আর হাজার প্রার্থনায় যা ফিরে পাবে না তাই নিয়ে কারাকারি। মন, কেন তুমি এমন অবুঝ?
এমন অবাধ্য? একটা আত্মসম্মানও তো আছে। বৌদি, যে বৌদি তার মায়েরও বেশি, এ কথাই তো তিনি বারবার বুঝিয়েছিলেন তাকে। বিয়ে ভেঙে দেবার বিরুদ্ধে এই তো ছিল তার একটা যুক্তি। সে মানেনি। অনুরোধ, উপরোধ, চোখ রাঙানি, কান্নাকাটি, কি দিয়ে তিনি তাকে রুখতে পারলেন? মন ফেরাতে চেষ্টা করেছিল শকুন্তলা, কিন্তু পারল না। কিছুতেই তো ভুলতে পারল না মানুষটাকে। জীবনের এতগুলো বছরের মধ্যে মাত্র ওই কয়েকটি মাসকে। ভেতরে ভেতরে একটা অশ্রুত অব্যক্ত কান্না গুমড়ে গুমড়ে উঠল। আলাদা কোয়ার্টার বলতে যা বোঝায় তার বাড়িটা ঠিক তা নয়। কেবল এই একটি ঘরেরই একা মালিক সে। তবে সকলের সঙ্গে বেড়া দিয়ে অংশ ভাগ করা। হেডমিস্ট্রেসের যতদিন আলাদা বাড়ি না উঠছিল ততদিন এ অংশটুকু আলাদা করে নিয়ে তিনিই ছিলেন এখানে। এখন শকুন্তলা। ঘর সংলগ্ন ছোট্ট কাপড় ছাড়বার ঘর আছে একটি। সামনের দিকে এক ফোঁটা চৌকো বারান্দা আকাশের তলায়। প্রকাণ্ড বুড়ি বকুলের ছায়ায় শীতল। খায় সকলের সঙ্গেই, কেবল দুবেলার জলখাবারের ব্যবস্থা তার নিজের। একটা স্টোভ আছে ছোট্ট একটা কেটলি, চায়ের কাপ ডিশ, ঝুড়িতে ডিম, রুটি, মাখন। আর একটা ছোট্ট মেয়ে আছে, রুক্মিণী, মালির মেয়ে। সারাদিন সে ঘুরঘুর করছে শকুন্তলার সঙ্গে। তাকে না ডাকতেই সে হাজির, না বলতেই কাজের জন্য এক পায়ে খাড়া। কুন্তি তাকে খেতে দেয়, জামা সেলাই করে দেয়, পরাতে নিয়ে বসে। রবারের জুতো কিনে দিয়েছে একজোড়া। উকুন ভরা চুলের জন্য লাল রিবনও কিনেছে 2 গজ। চায়ে শেষ চুমুক দিতেই একটি চিরকুট নিয়ে এসে দাঁড়ালো সে। কি রে? তোমার সঙ্গে দেখা করতে এসেছে যে। আমার সঙ্গে? কে? শকুন্তলা পা থেকে চাদরটা ঠেলে দিয়ে উঠে বসতে বসতে ভুরু কুঁচকল। তার সঙ্গে কে আবার এই অসময়ে এই শহরে দেখা করতে এলো? দাদা নয় তো? চিঠি দিনই কদিন চলে এসেছেন নাকি উদ্বিগ্ন হয়ে? না আর কেউ? কে? কে হতে পারে? হাত বাড়িয়ে চিরকুটটা সে নিল। কে দিল তোকে? আমি আসছিলাম, বাবু নিজেই দিলেন। বাবু নিজেই দিলেন? ততক্ষণে নামটার উপর বারবার চোখ বুলিয়েছে শকুন্তলা। বুকের ভেতরটা পায়রার মতো কেঁপে কেঁপে উঠছে। ভাঙা খোঁপাটা তাড়াতাড়ি হাতে জড়িয়ে নিল। ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে এলোমেলো কি যে খুঁজল আর খুঁজল না কে জানে। আলনাটার কাছে গিয়ে প্রত্যেকটা কাপড় এলোমেলো করল। তারপর কি ভেবে সেই অবিন্যস্ত শাড়িতেই বেরিয়ে এলো বাইরে। মাথাটা আঁচড়াতে পর্যন্ত ভুলে গেল। গেটের কাছে ভিজিটার্স রুমের দরজার সামনে মস্ত বাদাম গাছের ছায়ায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল সুনির্মল। পায়ের শব্দে পেছন ফিরে তাকালো। তারপর চোখে চোখ রেখে সময়ের দ্রুত চাকায় পার হয়ে যেতে দিল অনেকগুলো দণ্ড পল মুহূর্ত। বর্ষার সজল আভা ছায়া ফেলল 2 জোড়া মিলিত চোখের কালো মণিতে। দৃষ্টি নমিত হল। একটু কেশে গলা পরিষ্কার করে সুনির্মল বলল, ভালো আছো? আপনি হঠাৎ? এলাম। কে জানতো ঘুম ভেঙে উঠেই আমার জন্য আজ এই ভাগ্য অপেক্ষা করে আছে? ভাগ্য? শূন্যে ধোঁয়ার রিং তুলল সুনির্মল। ভাগ্যের কাছে হাত পাততে আমিই তো এসেছি আজ। শকুন্তলা নত মুখে পা দিয়ে শিশির ভেজা নরম মাটি খুঁড়তে লাগল। রঙিন ফড়িং উড়ল একটি মাঝখান দিয়ে। দারোয়ান এসে ক্যাঁচ করে বন্ধ করে দিল ফটক। আমার চিঠি পেয়েছিলেন? একটু পরে সংকোচ কাটিয়ে জিজ্ঞেস না করে পারল না কুন্তি। পেয়েছিলাম। ও, জবাব না পেয়ে কি রাগ করেছিলে? রাগ? না, রাগ কেন? যা আমার বলবার কথা তা আমি কেমন করে ওই একটা ছোট্ট খামে পুরে পাঠাই বলো তো? 1,00,000 কথাতেও কি চোখের তৃষ্ণা মিটত?
কুন্তী চোখ তুলে তাকালো। আকুল হয়ে উঠল সুনির্মলের গলা। পারলাম না কুন্তী, পারলাম না, কিছুতেই পারলাম না। একবার তোমাকে দেখে যাবার লোভ কিছুতেই সংযত করতে পারলাম না আমি। আমাকে ক্ষমা করো, দয়া করো। প্রত্যেক মুহূর্তের মৃত্যু থেকে এক ফোঁটা শান্তি আমাকে নিয়ে যেতে দাও তোমার সান্নিধ্যের উত্তাপ থেকে। উত্তেজনায় সিগারেটটা ধরিয়েই টোকা দিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। ধোঁয়া উঠতে লাগলো ভেজা ঘাসের বুক বেয়ে বেয়ে। সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কুন্তীর বুকেও সমুদ্রের আলোড়ন উঠল। ঝাপসা গলায় বলল, চলুন, ঘরে গিয়ে বসবেন। সকালবেলার ঘুম ভাঙা ঘর। ইস, কি এলোমেলো! এই ঘর কুন্তী কত সুন্দর করে গুছিয়ে রাখে রোজ। আর আজ কিনা এই বিছানা তেমনি পড়ে আছে আঢাকা, কাল রাত্রিরের অগোছালো টেবিল, একটু আগে নিজের হাতে তছনছ করা আলনা, ব্লাউজটা ঝুলে আছে চেয়ারের হাতলে, পেয়ালার চারপাশে পিঁপড়ে। ঘরটা ভেজিয়ে রেখে গিয়েছিল। ঘর থেকে যেন রাত্রিরের গন্ধটাই কাটেনি। আহা, কুন্তী কি জানতো আজ এমন মানুষ পা রাখবে তার ঘরে? তাহলে চুল দিয়ে মুছে রাখত ঘরের সব ধুলো, ফুল দিয়ে ভরে রাখত সব। মনটাই খারাপ হয়ে গেল। এদিকে অভ্যর্থনা না করতেই কুঁচকোনো আধময়লা সাদা চাদর পাতা বিছানাটার উপর পরম পরিতোষ সহকারে বসে পড়ল সুনির্মল। কুন্তীর মাথা ডোবানো এলোমেলো বালিশ দুটো টেনে নিল বুকের কাছে। ক্লান্ত শরীর খাটের বাজুতে এলিয়ে দিয়ে বলল, আহ, বাঁচলাম। কুণ্ঠিত হয়ে কুন্তী তাড়াতাড়ি বেড কভারটা নিয়ে এলো। ছি ছি, কি নোংরা ঘরের মধ্যে নিয়ে এলাম আপনাকে। একটু উঠুন, বিছানাটা অন্তত ঝেড়ে দিই। এই তো বেশ। বেশ না হাতি, তার চেয়ে চলুন বারান্দায় বসবেন একটু, আমি ততক্ষণে। সুন্দর ঘর তোমার। সমস্ত ঘরটার যেন একটা নির্যাস নিল সুনির্মল। ঠিক তুমিতে ভরা। জুতোটা খুলে ফেলে পা দুটি তুলে নিল খাটের উপর। হতাশ হয়ে হাতের বেড কভারটা চেয়ারের উপর রেখে টুকটাক অন্য কাজে মন দিল কুন্তী। এক ফাঁকে স্টোভ জেলে চড়িয়ে দিল চায়ের জল। ঘর ঝাড়ালো রুক্মিণীকে ডেকে। টেবিলটা গুছিয়ে আলনা সাজিয়ে ফুলদানিতে নূতন ফুল দিয়ে মুহূর্তে সব ঝকঝকে করে তুলল। জানালা দরজা খুলে দিয়ে সারা আকাশ নিয়ে এলো ঘরের মধ্যে। হালকা কচুরি ফুল রঙের পাতলা পর্দা পালের মতো ফুলে উঠল বাতাসে। তাকিয়ে দেখতে দেখতে সহসা নিবিড় শান্তিতে ভরে উঠল সুনির্মলের মন। তারপর চা। এর মধ্যে কত করেছে কুন্তী, এত শিখল কোথায়? ডিম ভাজা, টোস্ট রুটি, কুচো নিমকি, মাখন, জ্যাম, কলা, রীতিমতো ভোজ। ফাঁকে ফাঁকে অল্প একটু গল্প, এক ফোঁটা হাসি, কুন্তীর স্বভাবোচিত কিছু কিছু দুষ্টুমি। দুজনের মনের আকাশে কখন জানি মেঘ ছিঁড়ে আলো ঝিলিক দিয়ে উঠেছে। ধোঁয়া ওঠা খড় রং চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে কখন আর সব ভুলে গিয়ে শুধু এই মধুর সকালটুকুই তার সব লাবণ্য নিয়ে জেগে আছে মনের মধ্যে। যদি উপায় থাকত, সময়ের গতিতে আজ গণ্ডি এঁকে দিত ওরা, পায়ে শেকল পরিয়ে দিত। সব দিন একদিন হয়ে, সব ঋতু এক ঋতু হয়ে আজকের এই দিনটিকে, এই ক্ষণটিকে চিরন্তন করে রাখত। কিন্তু কতক্ষণ এই খেলা? একটাই তো বেলা। দেখতে দেখতে কখন যে ঝাপসা হয়ে বিকেল নেমে এলো। বকুলের ছায়া গাঢ় হয়ে বিস্তীর্ণ হলো মাঠে। স্বপ্নের মতো কোথায় মিলিয়ে গেল দিনটি। কুন্তী স্টেশনে তুলে দিতে এসে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এর চেয়ে না আসাই ভালো ছিল। ভালো ছিল? তাহলে আমি বাঁচতাম কেমন করে? এইটুকুই কি বেঁচে থাকার সব? না। তবে? তবুও কুন্তী, তবুও যতটুকু পাই। এরকম কুড়িয়ে কাচিয়ে লুকিয়ে
কলঙ্কিত হয়ে, এই ঊর্ধ্বিত্বটুকু নিয়ে? ঊর্ধ্বিত্ব না, কতটুকু আমি পেলাম, মনের কতটুকু ভরল, তার চেয়ে শূন্য হলাম বেশি। না কুন্তি, না, ওরকম করে বলো না তুমি, আমি সইতে পারি নে। আমার জন্য প্রার্থনা করো, যেন একদিন সম্পূর্ণ হয়ে তোমার কাছে আসতে পারি, যেন এই লোহার গারদ থেকে আমি মুক্তি পাই। হায় রে, একজন মানুষ তার জীবন কেমন করে যাপন করবে সে কি তারই রচনা নয়? সেখানে ঈশ্বর কোথায়? সেই গারদে বাস করা না করা তো তারই ইচ্ছে। জানি আমার কথা তুমি বুঝবে না, কেউ বুঝবে না। অন্ধকারে তারাভরা আকাশের দিকে মুখ তুলল সুনির্মল। চুপ করে রইল কুন্তি। না, সে বোঝে না, কিছুতেই বোঝে না। কেউ যদি না চায়, তবে কেমন করে আর একজন মানুষ তার জীবনে, তার সংসারে এমন একাধিপত্যে প্রতিষ্ঠিত হতে পারে? এ কথা ভেবে ভেবে কতদিন, কত রাত তার চোখের জল ভেসে গেছে। তবু সে এর পক্ষে কোনো যুক্তি খুঁজে পায়নি মনের মধ্যে। যত সহজে কুন্তিকে সে একদিন বিদায় দিতে পেরেছিল, তেমনি সহজে তো আরও একজন মানুষকেও সুনির্মল বর্জন করতে পারত সেদিন জীবন থেকে। ইচ্ছে থাকলে আজও কি তা পারে না? দুটো মন্ত্রের জোর কি এতই বড়? হৃদয়ের বন্ধন কি কিছুই নয় তার কাছে? সহসা অভিমানে ভারী হয়ে উঠল বুক। একটু পরেই গুম গুম করে দৈত্যের মতো লাল চোখ ট্রেন এসে জানোয়ারের মতো হাঁপাতে লাগলো পায়ের কাছে। এলো, এসে গেল। কুন্তি যেন অস্থির হয়ে কাছে সরে এলো। এর মধ্যেই সময় হয়ে গেল যাবার। তবে আবার আবার কবে দেখা হবে? আবার আসবো? আসবে না? এরকম চোরের মতো লুকিয়ে তোমাকে দুঃখ দিতে? তুমি তাই এসো, তাই এসো। কান্নায় ভেঙে পড়ল সে। আমি তাই মেনে নেব। সুনির্মল গাড়ির জানালা দিয়ে কাঙালের মতো হাত বাড়িয়ে দিল তার দিকে। সুনির্মল যখন কলকাতা এসে পৌঁছল, রাস্তায় জল দেওয়া শুরু হয়েছে। তারই মধ্যে বেরিয়ে পড়েছে ঠেলাগাড়ির রুটি, কেভেন্টারের দুধ। ঝপাঝপ 2 ঝাঁটা দিয়ে ফুটপাত পরিষ্কার করতে লেগেছে ঝাড়ুদারেরা। ভিখিরিরা উঠে বসেছে আড়মোড়া ভেঙে। আবার বাড়ি, আবার প্রমীলা, আবার আপিস। হতাশায় ক্লান্তিতে পা ভেঙে এলো সুনির্মলের। এই দায়িত্ব আর কতকাল, কতকাল আর? ফিরতেই হবে কোনো না কোনো সময়ে ওই 4 দেয়ালের ফোকরে। হা ভগবান! ট্যাক্সির গহ্বরে নিজেকে নিক্ষেপ করে যেন মরে গেল মানুষটা। বসবার ঘরের দরজাটা খোলাই ছিল। শিথিল গতিতে ভেতরে ঢুকতেই নিবারণের সঙ্গে দেখা হয়ে গেল। শুকনো মুখে ব্যস্ত হয়ে ওই ভোরেই কোথায় যাচ্ছিল সে। তাকে দেখে থমকে দাঁড়ালো। আপনি কোথায় ছিলেন 2 দিন? মার যে বড্ড অসুখ। মার? কি অসুখ? খুব জ্বর, ডাকলে সাড়া নেই, শব্দ নেই। ওদিকে ছোট দাদাবাবু রাগ করে যে তার বন্ধুর বাড়ি গিয়ে আছেন। তাই নাকি? ব্যাকুল পায়ে মার ঘরে ছুটে এলো সুনির্মল। মেঝের উপর চোখ বুজে পড়ে আছেন হিরণময়ী। বড় বড় কালো চুল, চোখে মুখে মাখামাখি। থান কাপড়ের আঁচল বিশৃঙ্খল হয়ে ছড়িয়ে জড়িয়ে একাকার। দৃশ্যটা মর্মান্তিক। রিক্ত নিরাভরণ হাত দুটো অবলম্বনহীন হয়ে পড়ে আছে এলিয়ে। নিশ্চল হয়ে দাঁড়িয়ে গেল সুনির্মল। এই সেই হিরণময়ী, তার মা, রাজেনবাবুর স্ত্রী। এই তার দশা। কেবলমাত্র রাজেনবাবু নেই, তাতেই তাকে এইখানে আসতে হয়েছে। সহসা অদ্ভুত একটা কষ্টের অনুভূতিতে ছেয়ে গেল বুকের ভেতরটা। যেন ঠিক কষ্টেরও না, সে যে কীরকম বুঝে উঠতে পারল না সে। কাছে সরে সে কপালে হাত রাখল নিচু হয়ে। হিরণময়ী বড় বড় লাল চোখ মেলে তাকালেন একবার। সুনির্মল খাটের এলোমেলো বিছানাটা সমান করে নিয়ে পাঁজা কোলে করে তুলে দিল তাকে। তারপর যথাযোগ্য ব্যবস্থা করে উপরে উঠে এলো। সিঁড়ির মুখে ডাইনে প্রমীলার ঘর, দরজা খোলা।
পর্দাটা নড়ছে বাতাসে। সুনির্মল বাঁয়ের বারান্দা বেয়ে নিজের ঘরে এলো, আর এসেই স্তম্ভিত। ঘরটার মধ্যে যেন ঝড় বয়ে গেছে একটা। হিরণময়ীর হাতের সাজানো ঘর, চিরদিনের বেড কভার ঢাকা নিচু নিচু পাশাপাশি দু ভাইয়ের দুই খাট, বেডসাইড টেবিল, ওয়ার্ড্রোব, তার উপরকার কাচের ফুলদানি, জামা, জুতো, হ্যাঙ্গার, ট্রাঙ্ক, বাক্স, সব ভেঙে চুরে ওলট পালট, একেবারে তছনছ। ধুলোয় এক হাঁটু, ঘরময় কাগজের কুচি। এক পলক তাকিয়ে এই ব্যাপারটা যেন হৃদয়ঙ্গম করতে পারল। তারপরেই ছুটে এ ঘরের দরজায় এসে দাঁড়াল। আমার ঘর ওরকম করেছে কে? প্রমীলার ঘুমের জরিমা তখনও কাটেনি শরীর থেকে। চমকে মুখ ফেরাল। তারপর সুনির্মলকে দেখে একটা বিদ্যুৎ খেলে গেল তার চোখে মুখে। সোজা তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে, জবাব দিল না। কে কে করেছে ওরকম? আমি জানতে চাই কে করেছে। আমি। পরিষ্কার গলা প্রমীলার। কেন? ইচ্ছে। তোমার ইচ্ছে মতোই সব হবে নাকি? হ্যাঁ। না। আমার যা ইচ্ছে তাই করব। না না। নিশ্চয়ই তোমার যা ইচ্ছে তুমি তাই করো না। মনে রেখো এটা আমার বাড়ি। তুমিও মনে রেখো এটা আমার বাড়ি। তোমার বাড়ি? তুমি এ বাড়ির কে? কেউ নও। ঘাড়ে ধরে এই মুহূর্তে আমি তোমাকে বার করে দিতে পারি বাড়ি থেকে। দাও না। বেরো, এই মুহূর্তে বেরো তুমি এখান থেকে। সুনির্মলের বিকৃত গলার আওয়াজে ভয় পেয়ে ছাতের আলিশা থেকে একটা কাক উড়ে পালালো। উল্টো দিকের বাড়ির ঝিটা বাসন মাজতে মাজতে উঠে এসে উঁকি দিয়ে দৌড়ে গেল, বোধহয় আর সকলকে এই মজার দৃশ্যটা দেখাবার জন্য। প্রমীলা একটা শিকারী টিকটিকের মতো গুটি গুটি এবার এগিয়ে এলো কাছাকাছি। দাঁত ঘষতে ঘষতে, নাক ফুলোতে ফুলোতে, হাতে মুঠো পাকিয়ে। সুনির্মলের গা শিরশির করে উঠল তার দিকে তাকিয়ে। একটা ভয়, একটা অস্বস্তির শিরশিরানি। দু পা পিছিয়ে গেল সে, আর প্রমীলা ঝাঁপিয়ে পড়ল তার গায়ের উপর। দু হাতে টেনে ছিঁড়ে দিল তার আধ পুরনো শার্ট। টানের চোটে টাইটা ফাঁসির মতো আটকে গেল গলায়। প্রায় জিভ বেরিয়ে এলো। বলি, ওই তারকা রাক্ষসীটা তোমাকে চিঠি লিখে কেন? শুনি শুনি সে কথা। দুদিন দুরাত হৃৎপিণ্ডেশ্বরীর সঙ্গে কোথায় গলা ধরাধরি করে শুয়ে এলে? কই, কোথায় সেই প্রেয়সী? ডাকো না, ডাকো না, তোমাকে রক্ষা করুক না এসে এবার। হাতের নখ বসিয়ে দিল গলার কাছের উন্মুক্ত অংশে। দুই চোখ ধকধক করতে লাগলো হিংসার আগুনে। সুনির্মল এক মুহূর্তের জন্য দিশাহারা হয়ে একটু থমকালো। তারপরই আচমকা একটা প্রকাণ্ড ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে। প্রমীলা দেয়ালে ঠোক্কর খেয়ে খাটের বাজুতে সিমেন্টের শক্ত মেঝেতে পড়ে গেল লম্বা হয়ে। কপালের কাছে কেটে গিয়ে রক্তের ফিনকি ছুটল। সুনির্মল দরজাটা ভেজিয়ে দিয়ে নিচে নেমে এসে হাত ধুল। হিরণময়ীকে নিয়ে কদিন খুব টানাপোড়েন গেল। তারপর ভালো হয়ে উঠলেন আস্তে আস্তে। এই 1 মাসের মধ্যে হাজার চেষ্টা করেও মাকে এই অবস্থায় ফেলে আর সুনির্মল কিছুতেই পাটনা গিয়ে উঠতে পারলেন না। কিন্তু চিঠি লিখল ঘন ঘন, আর সেই চিঠিতে ধীরে ধীরে আস্তে আস্তে মনটাকে সে মেলে দিতে পারল শকুন্তলার কাছে। দেখতে দেখতে যেটুকু আড়াল ছিল মাঝখানে, কখন সেটুকু সরে গিয়ে দুজনই দুজনের কাছে নিবিড়তর হয়ে উঠল এই পত্রালাপের সেতু বেয়ে বেয়ে। চিঠির গতি আরও দ্রুত হল। ঘন ঘন থেকে একদিন অন্তর, একদিন অন্তর থেকে রোজ, রোজ থেকে শেষে এ বেলা ও বেলা। শুক্লপক্ষের চাঁদের মতো একটু একটু করে পূর্ণ হয়ে উঠল দিনগুলো। বিবর্ণ ব্যথিত জীবনে ঝিরিঝিরি ফাগুনের হাওয়া বইল। সমস্ত প্রতিকূলতাকে যেন হার মানিয়ে জিতে গেল তারা। একটি সূক্ষ্ম শীতল সুধাস্রোত বয়ে যেতে লাগল রুক্ষ কঠিন ধূলিধূসরিত জীবনের উপর দিয়ে। যে গাছ 1 ফোঁটা জলের তৃষ্ণায় শুকিয়ে মরছিল, এই সিঞ্চনে বেঁচে উঠল প্রাণ পেয়ে। মরা ডালে আবার নরম সবুজ কুঁড়ি ধরল।
এরপর আবার যখন দেখা হলো, সুনির্মল বলল, এবার তুমি কলকাতায় চলে এসো, আর পারিনে। শকুন্তলা বলল, পাগল? কেন, আপত্তি কি? ওখানে আমার কে চাকরি দেবে? চাকরি কি একটা করতেই হবে তোমাকে? আর আমার করবার কি আছে? পড়ো না। পড়ব, তবে আর কি? খুশিতে ঝকঝক করে উঠল সুনির্মল। তাহলে বিনু সুনন্দও খুশি হবে। আমি ঠিক জানি তোমার এই চাকরি নিয়ে এখানে আসায় নিশ্চয় ওরা রাগ করেছে। বলো ঠিক কিনা? শকুন্তলা হাসল। তাই বলি কি তুমি ভাবছো আমি কলকাতা যাব? নিশ্চয়ই। এখানে থেকে বুঝি আর পড়া যায় না? এখানে কি পড়বে? বিটি পড়ব। তুমি বলবার আগেই ভেবেছি সে কথা। মাস্টারির লাইনে ওটা ছাড়া ভালো গতি হয় না। বেশ তো, তার জন্য তো তোমাকে কলকাতায় যেতে হবে। তা কেন? প্রাইভেট পড়তে বাধা কি? ও, মুখ ভার করল সুনির্মল। একটু পরে বলল, আমি আসছে শনিবার আসব না। কেন? আমার শরীর খারাপ হয়েছে। কই দেখি। হাতের পাতায় হাত রাখল শকুন্তলা। তারপর একটু হাসল। মিছিমিছি তুমি রাগ করছো। আমার পক্ষে চাকরি ছাড়া এখনো অসম্ভব। কিছু অসম্ভব না, খুব অসম্ভব। যাদের কথা আমি মান্য করতে পারি না, তাদের টাকাও আমি গ্রহণ করতে পারি না। এটুকু আত্মসম্মান আমাকে তুমি রক্ষা করতে দাও। তাহলে কি তুমি বলতে চাও? তোমার পড়ার খরচ দিতে ওরা অনিচ্ছুক, যদি তুমি তাদের হুকুম মাফিক না চলো? ছি, তবে? সেসব তুমি বুঝবে না। ও কথা থাক। ভেবে নিতে পারো না কেন? চাকরি নিয়ে যখন এসেছি ওদের ছেড়ে, তখন মনস্থির করেই এসেছি। তাহলে আমি খরচ দেব। কি? কি আবার? আমার আর তোমার টাকা কি আলাদা? দূরে সিগন্যাল ডাউন হলো। তার দিকে তাকিয়ে আবছা হাসল শকুন্তলা। আকাশের আলোয় তার চোখ চকচক করে উঠল। তবুও এই বিচ্ছেদে মিলনেই, এই দূরত্বের ব্যবধানেই, মাঝে মাঝে পাটনা আসতে পারার ভাগ্যটুকুতেই সুনির্মল ভেতরে ভেতরে অদ্ভুত একটা মধুর বিধুর অনুভূতিতে থরথর হল। তার মনটা যেন আশ্রয় পেল, নির্ভর পেল। ডুবে যেতে যেতে যেন হঠাৎ মাটি পেয়ে বর্তে গেল পায়ের তলায়। মনে মনে বলল, আছে, আছে, আমার জন্যেও কিছু আছে এই সংসারে। ঈশ্বর কৃপণ নন, অবুঝ নন, সবটাতেই তার পরিমিতি আছে। এমন নিশ্ছিদ্র অন্ধকার পুঞ্জের মধ্যেও এই তো কেমন লুকিয়ে রেখেছেন বিদ্যুৎ, বেঁচে থাকার এমন একটা পরিপূর্ণ অবলম্বন। রাজেনবাবুর মৃত্যুর পরে এই যেন প্রথম সে হাওয়া নিল বুক ভরে। স্তব্ধ ফুসফুসে প্রাণ সঞ্চয় হলো। রাত্রিরে অন্ধকার ঘরে একা বিছানায় শুয়ে বালিশে মুখ ডুবিয়ে অস্ফুটে উচ্চারণ করল, তুমি আছো, আছো, আমি বাঁচলাম, বাঁচলাম। না হয় নাই পেলাম ধুলোতে মাটিতে, পার্থিব সুখের শারীরিক জগতে, তবু তো পেলাম, সারা হৃদয় ভরে পেলাম, সমস্ত মন ভরে পেলাম। যা পেলাম তার তুলনা পেলাম না। জানলাম তুমি আমার, শুধু আমারই, আমার জন্যই তুমি আছো। তুমি যখন অন্য মনে তাকিয়ে থাকো আকাশে, আমি জানি তুমি আমাকেই ভাবছ। সকালে যখন তোমার জানালা দিয়ে ঝরা বকুলের গন্ধ ভেসে আসে, আমি জানি সেই গন্ধে আমাকেই তোমার মনে পড়ে। আর আমি ঘড়ির কাঁটার মতো লাফিয়ে লাফিয়ে সপ্তাহ কাটাই। আর কিছু না থাক, শনিবার তো একটা আছে সব কিছুর শেষে। তারপর তুমি, তুমি, সমস্ত রবিবার ভরে শুধু তুমি আর আমি। সুনির্মল নতুন চোখে তাকালো পৃথিবীর দিকে। জীবনটাকে যত অসহ্য মনে হয়েছিল, তত অসহ্য আর লাগল না।
আরও একটা অপ্রত্যাশিত শান্তি এলো তার জীবনে, সেটা প্রমীলার নিস্তব্ধতা। হঠাৎ কেমন করে কেন যে সে এমন চুপচাপ হয়ে গেল ভেবেই পেল না সুনির্মল। মনে হলো হিরণময়ীর অসুখের পর থেকেই যেন তার এই শান্ত ভাব। ঘর থেকেই বেরোয় না। 1 মাসের মধ্যেও তার সঙ্গে একবার চোখাচোখি হয়েছে এমন কথা মনে পড়ল না তার। একদিন এসে মাসের প্রথমে খরচ চাইতে দাঁড়িয়েছিল দরজায়। সুনির্মল সুতোয় গাঁথা মাইনের টাকা ছুঁড়ে দিয়েছিল তার দিকে, যেমন করে লোভী কুকুরকে মানুষ তার খাবার ছুঁড়ে দেয়। তারপর চুপ। এতদিন পর তার জন্যেও মনের কোথায় একটু করুণা বোধ করল সে। বোকা, লোভী, স্বার্থপর, হিংসুক যাই হোক, তবু তো মানুষ আছে তো এখানে। ঈশ্বর তাকে এই বানিয়েই ধরাধামে পাঠিয়েছেন। তার বাপ তাকে এই শিক্ষা দিয়েই বড় করেছে। তবে ওর আর দোষ কি? ও যেমন কাউকে ভালোবাসতে শেখেনি, তেমনি ওকেও তো কেউ ভালোবাসে না। জীবনের প্রথম দিন থেকে সুনির্মল ওকে কি দিয়েছে? কর্তব্য। কর্তব্যই কি সব? হয়তো এমনও হতে পারত, কোনো সহৃদয় মানুষের উত্তাপ পেলে ওর ঠান্ডা হৃদয়ের পাষাণ গলে পড়ত, ও মানুষ হতো, ও বাঁচত। কি ভেবে বাইরে বেরিয়ে যেতে যেতে ও ফিরে এসে প্রমীলার ঘরে ঢুকল। মরার মতো সাদা হয়ে প্রায় বিছানায় লেগে শুয়েছিল প্রমীলা। স্বামীকে দেখে একবার তাকিয়েই চোখ সরিয়ে নিল। সুনির্মল বলল, কি হয়েছে? শুয়ে আছো কেন? আমার অসুখ করেছে। কি অসুখ? জেনে তোমার লাভ কি? অসুখ করলে তার প্রতিবিধান আছে। মার জন্য করো গিয়ে, আমি কে? ভুরু কুঁচকে চুপ করল সুনির্মল। প্রমীলা মুখ ঘোরালো সম্পূর্ণভাবে। তুমি আমার একটা উপকার করবে? কি? বলো, আগে করবে? আগে কথা দাও। না শুনে কথা দেব কেমন করে? আমার বাবার নামে একটা উকিলের চিঠি দেবে? সুনির্মল আকাশ থেকে পড়ল। কার নামে? আমার জোচ্চোর বাবাটার নামে। প্রমীলার কি মাথা খারাপ হয়েছে? সভয়ে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করতে লাগলো সুনির্মল। প্রমীলা বেগে উঠে বসল। ওকে আমি ফাটকে দেব, ফাটকে দেব, ফাটকে দেব। কি করেছে সে? কি করেনি? আমার সর্বস্ব নিয়েছে, আমার সব হাতড়িয়েছে, আমাকে একেবারে সর্বশান্ত করে পথে বসিয়ে ছেড়েছে গো। বলতে বলতে প্রায় ডাক ছেড়ে কেঁদে উঠল। আর এখন আমাকে দেখলেই পালিয়ে থাকে। আসতে বললে আসে না, যেতে চাইলে নেয় না। তুমি আমার স্বামী, আমার ইহকালের পরকালের দেবতা, তুমি এর একটা বিহিত করে দাও। সুনির্মল পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। প্রমীলা আবার কাঁদল। আমি তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, বলো, তার নামে তুমি মামলা আনবে? চুলের মুঠি ধরে পুলিশ তাকে টেনে নিয়ে যাবে জেলে, রুলের গুঁতোয় ভেঙে দেবে সব চালাকি। সুনির্মল চুপ। ওগো, চুপ করে রইলে কেন? বলো বলো, কথা দাও তুমি করবেই। কি নিয়ে মামলা করব? কি না? ওগো, তুমি আমি যে অভিন্ন হৃদয়, তোমার জিনিস আমার জিনিস যে এক। সুনির্মল ভাষা শুনে শিহরিত। বাবা আমার 300 ভরি সোনার ইট চুরি করেছে। হেঁচকি তুলে 100 টাকার নোটে 10 খানা করে 22টা বান্ডিল। হায় হায়, আমি কোথায় যাব গো? আমার 1,00,000 টাকার গয়না, 22,000 টাকা। শোকের অধীরতায় কথা ফাঁস হয়ে গেল। প্রমীলার এমন নিঃশব্দ হয়ে যাওয়ার কারণটা এতক্ষণে বোঝা গেল। বোকার মতো তাকিয়ে থেকে হঠাৎ যেন সুনির্মল ঘুম ভেঙে কথা বলে উঠল।
লক্ষ টাকার গয়না? 22,000 টাকা? হ্যাঁ গো হ্যাঁ, আমি তবে বলছি কি তোমাকে, তুমি সব উদ্ধার করে দাও, আমি তোমার কেনা দাসী হয়ে থাকব। এত তুমি পেলে কোথায়? জবাব দিতে দেরি করে প্রমীলা উপুর হয়ে সুনির্মলের পা জড়িয়ে ধরল। সব আমি জানিয়েছিলাম, সব আমার, সব আমার, ভগবান সাক্ষী, 2 চোখের দিব্যি, সব আমার। যদি আমার না হয়ে বাবার হয়, তবে যেন এই 2 চোখ আমার খসে পড়ে, আমার যেন কুরুকুষ্ট হয়। একটা বুক ফাটা হাহাকারে ডুকরে উঠল সে। দেয়ালে হেলান দিয়ে গায়ে কাপড় জড়িয়ে ছবির মতো বসেছিলেন হিরণময়ী। ছেলেকে দেখে নড়ে চড়ে বসলেন। ভালো হয়ে যাওয়ার পর থেকে আবার ছেলের সঙ্গে দেখাশুনো তার বিরল হয়ে উঠেছে। আজ এই অসময়ে তাকে দেখে একটু অবাক হলেন। এখনো বেরুসনি? না। আপিস নেই? আছে। তবে? মা, কেন? তুমি কি জানতে সব গয়না মিলিয়ে তোমার কত ভরি সোনা ছিল? কি করে জানবো বাবা, মাপিনি তো। বান্ডিল করা টাকা ছিল, কিন্তু ক বান্ডিল তা কি জানতে? মনে নেই। সারা জীবনের সঞ্চয় কত ছিল দেখিনি, দেখলেও ভুলে গেছি। দীর্ঘশ্বাস ছাড়লেন। তোদের লুকিয়ে তোদেরই ভালো করতে চেয়েছিলাম, সবই হলো। আমি জানি। কি জানিস? কত টাকা আর কত সোনা ছিল। পুলিশের কাছে কিছুই বলতে পারোনি, না টাকার অঙ্ক না সোনার পরিমাণ। হিরণময়ী ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি আবার মামলা করব। আবার মামলা করবি? হ্যাঁ, আবার আবার। তারপর তোমার সুখ হবে, শান্তি হবে, লক্ষ টাকার গয়না আর 22,000 টাকার মালিক হবে তুমি। লক্ষ টাকার গয়না, 22,000 টাকা, আবার সুখ, আবার শান্তি। বলতে বলতে ক্লান্তিতে যেন ভেঙে পড়লেন। এত খবর কোথায় পেলি? যে চুরি করেছে তার কাছ থেকেই। চোরের উপর বাটপারি হয়েছে। বাপ মেয়েতে পরামর্শ করে করেছিল কাজটা। এখন যজ্ঞেশ্বর কন্ট্রাক্টর মেয়েকে ঠকিয়ে একাই সব গ্রাস করে বসেছে। হিরণময়ী এবার হাসলেন। আর তার গ্রাস থেকে তুই উদ্ধার করে আমাকে এনে দিবি? হ্যাঁ। এ তো অনেক দিনের ঘটনা শুনু, এখন আবার নতুন করে তা নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন বলতো? এ কি ফেলে দেবার, চুপ করে থাকবার? ফেলেই তো দিয়েছিলি, চুপও তো করেছিলি। আজ কি তোর টাকার অঙ্কটা শুনেই লোভ হলো? লোভ? দপ করে যেন বারুদ জ্বলে উঠল। আমার লোভ? তাছাড়া আর কি? জানতিস অনেক গয়না, অনেক টাকা, কিন্তু তার পরিমাণ যে এত, শুধু সেটুকুই তো জানতিস না। মন খুঁজে দেখ তো, সেই পরিমাণটাই আজ তোকে বিচলিত করেছে কি না? হিরণময়ী হাঁপালেন। না শুনু না, ওই ময়লা নিয়ে আর ঘাঁটাঘাঁটি না, ওই পাকের মধ্যে আর জড়াস নে। আজ শোকের আবেগে প্রমীলা তোকে যে কথা বলে ফেলেছে, যে নির্ভর করেছে, যে আশ্বাস দিয়েছে, কাল তার চতুর বাপ এসে এক ফুঁয়ে ঠান্ডা করে দেবে সব। ওদের কবল থেকে একটি আধা পয়সাও তুই বার করতে পারবি নে। ওরে বোকা ছেলে, এতদিনেও বুঝলি নে যে আর আমাদের সুখ নেই, শান্তি নেই, কিছুতেই আর কিছু হবার নয়। টাকা দিয়ে তুই সুখ কিনতে চাস, শান্তি কিনতে চাস? মা, না বাবা না, ও সব নোংরা ঘেঁটে আর আমাকে কষ্ট দিস নে, কষ্ট দিস নে। ছেলের হাত দুটো ধরে বুকের কাছে টেনে নিলেন। আমার জন্যেই সব ওলট পালট হয়ে গেল, আমার জন্যেই এই দুঃখের সাগরে ডুবলি তুই, কিন্তু আর না। গাল বেয়ে তার অজস্র ধারায় জল গড়িয়ে পড়ল।
সুনির্মল তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো তার দুঃখক্লান্ত ছোট্ট হয়ে যাওয়া মাকে, যার কপালে দুই ভুরুর মাঝখানে এখনও চাঁদের মতো গৌর গোল ফোঁটাটি সাদা হয়ে সাক্ষী দিচ্ছে তার অতীত সুখের কাহিনী। এই কলঙ্কিত দিনরাত্রির দাগ লেগে লেগেই সময়ের চাকা ঘুরতে লাগলো আপন বেগে। অভ্যর্থনাহীন নীরদ সুখ নিরানন্দ কতগুলো ক্লান্তি কাতর দিনের সমষ্টি, একদিন আর একদিনের পুনরাবৃত্তি। এরই মধ্যে গড়িয়ে গড়িয়ে প্রায় বুকে হামা দিয়ে 2 বছরের পাতা খসল জীবন থেকে। মোমের মতো পুড়ে পুড়ে ক্ষয় হলো, ধীরে ধীরে তিল তিল করে। এই সময়ের ফাঁকটুকুতে বিটি পাশ করল শকুন্তলা। হিরণময়ী আরও বুড়ো হলেন, প্রায় বুড়ি। সীমন্ত আয়ে ফেল করে দিদির কাছে পালিয়ে গেল। আর প্রমীলার আরও স্থিতি হলো সংসারে। সেই গিন্নি হয়ে আরও মোটা হলো, আরও ফর্সা হলো। থানা, পুলিশ, আইন, আদালত, সুনির্মল সব কিছুর সাহায্য ছাড়াই তার পরম পেয়ারের একমাত্র বান্ধবী বিলাসী ঝিকে সঙ্গে নিয়ে কোমরে আঁচল জড়িয়ে, হাত নেড়ে, মুখ নেড়ে, শরীরের ঊর্ধ্বাঙ্গ নাচিয়ে, চিৎকারে আর্তনাদে একদিন তাদের দমদমের বাড়িতে গিয়ে যজ্ঞেশ্বরের কাপড় টেনে ধরে ভিড় জমি ফেলল। তারপর ভদ্রতা, সভ্যতা, লজ্জা, শরম, সম্ভ্রমের গলায় দড়ি দিয়ে আদায় করে নিয়ে এলো আপন পাওনা গণ্ডা। তাদের বাপ মেয়ের ঝগড়া দেখতে সমস্ত দমদম ভেঙে পড়ল, সদরে অন্দরে হাত মুঠো করে। চোখ বুজে মূর্ছা গেলেন সুধাময়ী। যজ্ঞেশ্বর বলল, হারামজাদি, আর যদি কোনোদিন এ মুখ হোস, জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। প্রমীলা বলল, আমি থুতু ফেলতেও আর আসবো না তোমার বাড়ি, কিন্তু তাই বলে আর যা বাকি আছে তাও আমি ছাড়ব ভেবে নিশ্চিন্ত থেকো না। এরপরে আশ্বিন এলো পুজোর গন্ধ নিয়ে। ঘোড়ার কেশরের মতো ফোলা ফোলা পালতোলা শরতের সাদা মেঘের শিশুরা দাপাদাপি করতে লাগলো সারা আকাশ ভরে। স্কুল কলেজ ছুটি হলো, ছুটির সুখ নামল সব মানুষের মনে। শকুন্তলারও চিঠি এলো, সে আসছে। এই তো একটু আশা, সব কিছুর শেষে এই তো একটুখানি বেঁচে থাকার চকিত অবলম্বন। জীবনের কাছে এক ফোঁটা আশ্বাস, এক বিন্দু ছায়া, স্বর্গ। এই অন্তহীন নিরবচ্ছিন্ন একঘেয়ে দিনের উপর পাতলা একটু সুখের আস্তরণ। সুনির্মল স্টেশনে ছুটল। সকাল থেকেই সেদিন ঝিরিঝিরি বৃষ্টি ছিল। দুপুর হতে হতে ঝড়ো হলো। স্টেশনে আস্তে আস্তে একেবারে বেড়াল ভেজা হয়ে গেল সে। ট্রেন থেকে নেমে তার দিকে তাকিয়ে শকুন্তলা প্রায় আঁতকে উঠল। ইস, এত ভিজেছ? বাইরে অসম্ভব বৃষ্টি। এমন ঝড়ঝড়ের মধ্যে না হয় নাই আসতে, কি আশ্চর্য! এ কথাটা যে তুমি ভাবতে পারলে সেটা আরও আশ্চর্য। কেন, আমি কি ওয়াইডব্লিউসি এর পথ চিনি না? ওটুকু রাস্তা যেতে পারতুম না একা? নিশ্চয়ই পারতে, কিন্তু আমি কি তোমাকে শুধু পথ চিনিয়ে নিয়ে যাবার জন্য এসেছি? নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে একটু চুপ করে রইল শকুন্তলা। কিন্তু এরকম ভেজা জামা কাপড়ে থাকলে তোমার অসুখ করবে না? চলো চা খাই গিয়ে কোথাও বসে, শরীর গরম হবে, শুকিয়ে যাব। চায়ের গরমে তোমার এ ভেজা তাঁতবে? মৃদু হাসল কুন্তি। এসব কাপড় জামা ছাড়তে হবে তোমাকে। তা তো এক সময় ছাড়বই, তবে যতক্ষণে ছাড়বো ততক্ষণে দুবার শুকনো হবার অবকাশ পাব। গায়ে জল বসে অসুখ করবে? ভালোই হবে, তুমি সেবা করবে। তবে তার রিহার্সালটা এই মুহূর্তেই হয়ে যাক না। এক ফোঁটা হাসল। আসল নাটক পর্যন্ত পৌঁছব এমন ভাগ্য করে তো আসেনি সংসারে। কুন্তি, চলো রিফ্রেশমেন্ট রুম নিয়ে গে একটা। তারপর ধীরে আস্তে। ঘর ভাড়া দেয়, কিন্তু সেখানে শুকনো কাপড় ভাড়া দেয় বলে তো শুনিনি। সুনির্মল ঠাট্টা করল। শকুন্তলা হেসে বলল,
সে আমি দেখব। এই জল টুপটুপ মানুষ নিয়ে আর আমি দাঁড়াতে পারছি নে। ব্যস্ত পায়ে কুলির মাথায় মাল চাপিয়ে তাড়াতাড়ি রওনা হলো সে। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসতেই একটা ঝাপটা লাগলো বাতাসের, বড় বড় বৃষ্টির ফোঁটা। দূর দিগন্ত পর্যন্ত গঙ্গার বুকে সেই কোটি কোটি ফোঁটার আলোড়ন। পৃথিবী ঝাপসা। হাতে আগাম টাকা এবং কিঞ্চিত ঘুষ নিয়ে দরজা খুলে দিল গাউন পরা কালো রঙের খ্রিস্টান মাদ্রাজি মেম। ঈষৎ হাস্য বিনিময় করে ধন্যবাদ জানিয়ে কুন্তি তাড়াতাড়ি ঘরের ভেতরে এলো। ক্ষিপ্র হাতে খুলে ফেলল সুটকেসটা। দুখানা যথাসম্ভব ছোট পাড়ের শাড়ি বার করল তাড়াতাড়ি। বার করল তোয়ালে, আয়না, চিরুনি। সুনির্মলের দিকে তাকিয়ে বলল, নাও, ছেড়ে নাও শিগগির, আমি চায়ের কথা বলে আসি। তুমি কি পাগল? আমি এই শাড়ি পরব? কেন, কি হয়েছে? মেয়েদের শাড়ি। এবার প্রায় ধমক দিল কুন্তি। যা বলছি তাই করো তো। নাও, ধরো। গুঁজে দিল শাড়ি দুখানা। একটা পরো, একটা চাদর করে গায়ে দাও। তোয়ালে নাও, ভালো করে মুছে নিও মাথাটা। সুনির্মল অবাক চোখে তার মুখের দিকে তাকিয়ে রইল। মনে হলো কবেকার কোন অতীত থেকে হিরণ্ময়ী যেন কথা কয়ে উঠলেন শকুন্তলার মধ্যে। নিঃশব্দে তার বুকের তলায় এসে দাঁড়ালো শকুন্তলা। আস্তে খুলে দিল শার্টের বোতাম কটা। ভেজা গেঞ্জিতে হাতের উল্টো পিঠটা দুবার বুলিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে এসে দরজাটা ভেজিয়ে দিল। সে ঘর থেকে বেরিয়ে যাবার পরেও অনেকক্ষণ তেমনি করেই সুনির্মল দাঁড়িয়ে রইল ঘরের মধ্যিখানে। বুকের ভেতরটা কেমন করতে লাগলো। মনে করতে পারল না এই সুদীর্ঘ 5 বছরের মধ্যে আর কবে কুন্তি এমন করে তার কাছে এসে দাঁড়িয়েছে। সম্বন্ধ তাদের যতই ঘনিষ্ঠ হোক, এমন নিকট সান্নিধ্য তাদের এই প্রথম। যতক্ষণে আবার ঘরে ফিরে এলো শকুন্তলা, ততক্ষণে কাপড় ছাড়ল সুনির্মল। কুন্তির কথা মতোই একখানা পরল, আর একখানা চাদর করে গায়ে দিয়ে বিদ্যাসাগর হলো। আয়নায় মুখ দেখে মাথা আঁচড়ালো পরিপাটি করে। তোয়ালে দিয়ে হাত পা মুছে বাবু হয়ে উঠে বসল খাটের উপর। শকুন্তলা ঘরে এসে চোখে চোখে তাকিয়ে মৃদু হেসে ভেজা কাপড় শুকুতে দিল এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে। মুহূর্তে তৈরি হয়ে গেল দুজন মানুষের ছোট্ট সংসারের আদিম সুখ। ধবধবে ঢাকনা দেওয়া ট্রে ভর্তি চায়ের সরঞ্জাম নিয়ে এলো বয়। নিবিড় হয়ে বসল দুজন। মখমলের মতো নরম, পাখির পালকের মতো হালকা, গুনগুন গানের মতো অনায়াস একটি বৃষ্টি স্নিগ্ধ, সজল, সুন্দর, মধুর বেলা বয়ে গেল স্রোতের মতো। আজকের সুখ বুকের মধ্যে লেখা হয়ে থাকল সোনার অক্ষরে। আজকের পরিতৃপ্তির তুলনা রইল না কোনো। বৃষ্টি থামল সন্ধ্যায় সন্ধ্যায়। পথে আসতে আসতে আলো জ্বলা শহরের দিকে তাকিয়ে সহসা আবার বিধুর হয়ে উঠল দুজনের মন। সব ছুটিটাই কিন্তু এখানে কাটাতে হবে। সুনির্মল আবছা আলোয় শকুন্তলার মুখের দিকে তাকালো। শকুন্তলাও মুখ ঘোরালো রাস্তা থেকে। মেদিনীপুর যাব না? যাবে না কেন? এখন নয়, শেষের দিকে। এবার ছুটির আর আমার শেষ নেই। মানে? আমি চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছ হঠাৎ? একটু খুশি খুশি গলায়। কিঞ্চিত সুবিধে হয়েছে তাহলে? ভালোই হলো। এবার এখানে ভর্তি হয়ে এমএটা। বিদেশ যাব। শকুন্তলার গলা ছলছল। বিদেশ? হঠাৎ একটা স্কলারশিপ পেয়ে গেলাম। কি? সুনির্মলের বুকের মধ্যে যেন হাতুড়ি পিটল। বলতে গেলে দাদাই জোগাড় করে দিলেন সব। টিচার্স ট্রেনিংয়ের জন্য 6 জন মেয়ে বিটি। ও, ভাবিনি হয়ে যাবে। দাদা বলেছিলেন এ সুযোগটা ছাড়া উচিত হবে না। তাই তো। একটু সময় তাকিয়ে চুপ করে রইল শকুন্তলা। একটি দীর্ঘ নিঃশ্বাসকে নির্বাপিত করল চেষ্টা করে। তারপর ব্যথিত গলায় বলল,
তুমি কি আমার ওপর রাগ করেছ সেই জন্য? না, রাগ কেন করব? সুনির্মল গলা পরিষ্কার করে নিল কেশে। ভালোই তো। তুমি বলো, এছাড়া আমার বাঁচবার জন্য কি গতি ছিল? বাঁচবার? শুধু আমার নয়, তোমারও। আমারও? হ্যাঁ, তোমারও সুনির্মল, তোমারও। আমার দূরে যাওয়াই ভালো। আমার সান্নিধ্যে তোমার কেবল দুঃখই বাড়ছে। আমি মাঝখানে না থাকলে হয়তো তোমার পারিবারিক জীবনও এর চেয়ে সহনীয় হবে। আধো আলো আধো অন্ধকার ট্যাক্সির ভেতরে সুনির্মলের চোখ পাথরের মতো নিবদ্ধ হলো শকুন্তলার মুখের উপরে। জলের স্বচ্ছতার হীরের মতো জ্বলতে লাগলো সেই দৃষ্টি। সইতে পারল না শকুন্তলা। তার সমস্ত সংযম উত্তাল হয়ে উঠল সে চোখে চোখ রেখে। নিজের হাতের মুঠোয় যেন কুড়িয়ে নিল সুনির্মলের দুটি হাত। ব্যাকুল গলায় বলল, আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করো। আমি আর সইতে পারছি না এ জীবন। না 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 সুনির্মল, এইটুকুতে আমার ক্ষুধা মিটছে না। আমি চাই, আরও চাই, আরও আরও। আমি সম্পূর্ণ করে তোমাকে পেতে চাই। কুন্তি! কেঁদে উঠল সুনির্মলের গলা। কাঁদল কুন্তিও। আমি তো একটা মানুষই। মানুষের মতোই আমার বাসনা, কামনা। এই ভালোবাসার পবিত্র বেদিতে দেবী হয়ে বসে থেকে আর আমার মন ভরে না, প্রাণ ভরে না। পার্থিব ইচ্ছে প্রচণ্ড হয়ে আমাকে ছেড়ে খায়। আমি আর পারিনে। বাতাসের হিল্লোলের মতো শকুন্তলার শরীরে কান্নার ঢেউ গড়িয়ে গেল। ওই ছোট্ট শহরটুকুতে, ছোট এই মাস্টারির জীবনে, তাও আমার অসহ্য হয়ে উঠছে। ওখানকার লোকেরা আমাকে নিয়ে বলা বলি করে, আঙুল দিয়ে দেখায়। এমনকি স্কুলের মেয়েরা পর্যন্ত তোমার আমার নাম জড়িয়ে ফিস করে। সবাই জানে তুমি একজন বিবাহিত ভদ্রলোক। তোমার সঙ্গে আমার এই সম্বন্ধ অবৈধ, অন্যায়, ঘৃণিত। শকুন্তলার চোখের জলে সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল সুনির্মলের কাছে। তার নিচু করা কেঁপে কেঁপে ওঠা কালো চুলে ভরা মাথার উপর একখানা হাত রেখে সে বসে রইল স্তব্ধ হয়ে। এর পরের দিনগুলোর কোনো বর্ণনা নেই। বোবা, নিঃসার, যেমন দ্রুত তেমনি দীর্ঘ, যেন লয়হীন গানের মতো, কাণ্ডারিহীন নৌকোর মতো এলোমেলো, তিক্ত, অবসন্ন, শিথিল, কেবল কতকগুলো বুক চাপা মুহূর্তের ভার। এর সঙ্গে দেখা করা, তার সঙ্গে কথা বলা, এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, পাসপোর্ট, ভিসা, ডলার, পাউন্ড, মেদিনীপুর, বিনু, সুনন্দ, কান্নাকাটি, দুরন্ত কোলাহলময় অস্তিত্বের ছেঁড়া ছেঁড়া সরে সরে যাওয়া কতকগুলি ছায়াছবি। আর অবসর সময়ে প্রকাণ্ড গড়ের মাঠের কোনো এক নির্জন গাছের ছায়ায় দুটি ব্যথিত, বিষণ্ণ, ব্যর্থ হৃদয়ের স্বাক্ষর, দুটি অবনত, অতৃপ্ত, আসন্ন বিচ্ছেদকাতর হতভাগ্য মানুষ। এমনি করে করে চক্ষের পলকে কেমন করে কোথা দিয়ে যে 5টা বছর কেটে গেল বোঝাই গেল না। তারপর একদিন সন্ধ্যায় হাওড়া স্টেশনে কুন্তিকে বিদায় দিতে এলো সুনির্মল। লাবণ্যে ঢলো, শান্ত, স্নিগ্ধ, মধুর কালো মেয়েটিকে, তার আত্মাকে, যার বাঁ হাতের আঙুলে মস্ত এক ফোঁটা চোখের জলের মতো ঝলসিত হীরের দুতি। আজ সকালেই এই আংটিটি সুনির্মল পরিয়ে দিয়েছে তার হাতে। ওই নিটোল গোল গণ্ডিটির মধ্যেই সম্পূর্ণ আবদ্ধ করে দিয়েছে নিজেকে চিরকালের মতো। গাড়িতে উঠতে গিয়ে সুনির্মলের হাত দুটিতে নিজের মুখ ঢেকে দাদার সামনেই ফুঁপিয়ে উঠল কুন্তি। আর শূন্য চোখে অর্থহীন দৃষ্টি মেলে তাকিয়ে রইল সুনির্মল। কি যে দেখল, কি দেখল না, কি ভাবল আর কি যে ভাবল না, নিজেও বুঝল না কিছু। সুনন্দ সঙ্গে যাচ্ছে বম্বে পর্যন্ত। সেখানে বোনকে জাহাজে তুলে দিয়ে ফিরে আসবে। গাড়ি ছাড়ার শেষ মুহূর্তে সুনির্মলের পিঠের উপর হাত রাখল সে। নরম গলায় বলল, তবে চলি। আপনি শক্ত হন সুনির্মল বাবু। যা হলো না, হবে না, তা তো মেনে নিতেই হবে।
ওর কথা ভাবুন, একটা ভবিষ্যৎ আছে তো। এখান থেকে এভাবে জীবন কাটিয়ে ট্রেনের ঘর ঘর চাকার তলায় কথা গুঁড়িয়ে গেল। কেমন বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে রইল সুনির্মল অনেকক্ষণ পর্যন্ত। ট্রেন মিলিয়ে গেল, ট্রেনের শব্দ মিলিয়ে গেল, লোকজন বিরল হলো, তবু দাঁড়িয়ে রইল সে। কখন যে রাত বাড়ল একটু একটু করে, কখন যে হিম বাড়ল, আর কখন যে রাত্রির ভাঁজে ভাঁজে একটু একটু করে ছড়িয়ে পড়ল হেমন্তের ঠান্ডা স্পর্শ, কিছুই টের পেল না। সেই প্ল্যাটফর্মে আরও কি গাড়ি এসে দাঁড়িয়েছিল? আবার কি কেউ চলে গিয়েছিল কাউকে ছেড়ে? দেহের আবরণ থেকে আবার কি কারো আত্মা ফাঁকি দিয়েছিল কাউকে? কিচ্ছু জানতে পারল না। কেবল একটা সুনিবিড় শূন্যতার সুতীব্র মোচড়ে বুকের ভেতরকার সমস্ত অন্ত্রী তন্ত্রী যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। এরপরে হিরণময়ী গেলেন। শরৎ কাটিয়ে, হেমন্ত কাটিয়ে কোনো এক শীতের শেষ রাত্রে প্রায় নিঃশব্দে তার দুঃখদীর্ণ ভাঙা শরীর থেকে তার লাঞ্ছিত অপমানিত পরমাত্মাটি এই সংসার থেকে মুক্তি পেয়ে বাঁচল। যাবার আগে তিনি কিছুই বললেন না, কাউকেই ডাকলেন না, দেখতে চাইলেন না। এত চুপে চুপে গেলেন যে প্রায় টেরই পাওয়া গেল না। ভাই বোনদের কাউকেই খবর দিতে পারল না সুনির্মল। মৃত মুখের দিকে শুকনো চোখে তাকিয়ে থাকতে থাকতে একসময় মনে মনে চিৎকার করে উঠল, কান্না দাও, কান্না দাও, হে ঈশ্বর, একটু কান্না দাও, একটু চোখ ঠান্ডা চোখের জল। গেল, সব গেল, সবাই গেল, সবাই পালিয়ে বাঁচল। কেবল সেই পড়ে রইল তার স্বামিত্বের ভাঙা ইচ্ছা নিয়ে, ফুটো নৌকোর জল সেচন করতে। তাই তো, সে যাবে কোথায়? তার তো ভবিষ্যৎ নেই, তার তো বর্তমান নেই। অতীতের কতগুলো মৃত স্মৃতির স্তূপ ছাড়া আর তো কিছু নেই তার। সে তো কবেই নিয়ন্ত্রিত হয়ে গেছে পুঞ্জ পুঞ্জ ঘন অন্ধকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে। না, সেখানে পথ নেই, পথ নেই। হাজার মাথা খুঁড়লেও সেই আলোহীন, হাওয়াহীন, আকাশহীন, মাটিহীন, নিঃশ্বাসরোধী মহাশূন্য থেকে আর এক ছিটে সূর্য পাবে না সুনির্মল। তবে এই নিশ্ছিদ্র অন্ধকারই কি তার নিয়তি, তার অদৃষ্ট? নিয়তি, অদৃষ্ট। হায় হায়, এই তার নিয়তি, এই তার অদৃষ্ট। শূন্য মনে, শূন্য শহরে, শূন্য শহরের ততোধিক শূন্য রাস্তায় রাস্তায় কত ঘুরে বেড়ালো সুনির্মল, কত হোঁচট খেল, কত রক্তপাত হলো, অবসন্নতায় ভেঙে এলো শরীর। তারপর একদিন ফিরতেই হলো ঘরে, ফিরতেই হলো। নতজানু হয়ে নিজেকে সমর্পণ করতেই হলো অদৃষ্টের কাছে। মনে মনে বলতে হলো, হে আমার অদৃশ্য নিয়তি, তবে তুমিই নাও, তুমিই নাও আমাকে, এই হার মানা, পোড় খাওয়া, ভাঙাচোরা অসহায় মানুষকে। এই ভাগ্যহত আমিকে। আমি এখন তোমার, তোমার, সম্পূর্ণ তোমার। তোমার কাছেই আমি আমার এই একান্ত প্রার্থনা নিয়ে অঞ্জলি পেতে রইলাম। যেদিন আর সকাল 6টায় বেরিয়ে গিয়ে রাত 10টায় ফিরে আসতে হবে না প্রমীলার বাড়িতে। ফিরে এসে জালি ঢাকা ঠান্ডা খাবার খেয়ে বিছানায় শুয়ে নির্ঘুম চোখে এপাশ ওপাশ করে রাত কাটাতে হবে না, নিতান্তই আয়ু ফুরোয় না বলে। এতক্ষণ শুনলে বিবাহিতা স্ত্রী উপন্যাসটির 6ষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।